এই মেয়ে করছেনটা কি? আনিশা ভয়ে ভয়ে পিছনে ফিরে তাকাতেই বিরক্ত মুখে দাঁড়িয়ে থাকা এক সুদর্শন পুরুষের দেখা পেল। পুরুষ বলে ভুল হয়ে যায়, কারণ সামনে থাকা মানুষটা যে নিতান্তই তরুণ, চেহারায় এখনো পুরুষত্ব ভাবটা ঠিক ফুটে ওঠেনি। এখনও তাকালে কিছুটা বাচ্চা বাচ্চা ভাব পাওয়া যায়। তার বক্ষপিঞ্জর অস্বাভাবিকভাবে কেঁপে উঠল, কণ্ঠস্বর রোধ হয়ে এলো। সে সম্মোহিত হলো, মনে মনে আওড়ালো, এত সুদর্শন পুরুষকে সে আগে কখনো দেখেছে? তৎক্ষণাৎ পিছন থেকে পুনরায় সেই গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। এই মেয়ে কানে শুনতে পান না নাকি? তার ভাবভঙ্গি দেখে যে কেউই বুঝতে পারবে সে বেজায় বিরক্ত। বিরক্তিতে তার ভ্রুজোড়া কুঁচকে আছে। তার স্বাদের গাছ থেকে কেউ একজন ফুল ছিঁড়েছে, তা সেটা মোটেও পছন্দ করেনি। আনিশা মনে মনে ভেঙচি কাটলো, কি এমন অপরাধ করেছে সে? সামান্য একটা ফুলই তো, এত রাগারাগি করার কি কারণ? তবে মুখে কিছু বলল না। একটা ফুলের জন্য এত ধমক খেতে হবে জানলে সে কখনোই ছিড়ত না। তবুও কিছু না বলে নির্বাক চেহারায় এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে আনিশা ধীরে ধীরে পা বাড়ালো। নীরবে চলে গেল। সে পিছন ফিরে তাকানোর প্রয়োজনও অনুভব করলো না। আনিশা তাসনিম, এলাকার নতুন ভাড়াটিয়া। বছরখানেক আগেই বাবা মা চিরবিদায় নিয়েছে। সেই থেকে নানুর স্নেহের আঁচলে আশ্রয় তার। সদ্য ভার্সিটিতে ভর্তি হয়েছে, তবে ভার্সিটি বেশ দূরে হওয়ায় বাধ্য হয়েই একা থাকতে ঘর ভাড়া নিয়েছে। সেই দিন অন্যান্য দিনের মতনই ক্লাস শেষে ধীরে পায়ে হাঁটতে হাঁটতে ফিরছিল সে। পথের ধারে হঠাৎই চোখ পড়ল এক বিশাল প্রাসাদের মতো বাড়ির সামনের বাগানে দাঁড়িয়ে থাকা এক সুন্দর কাঠগোলাপ গাছ। গাছ ভর্তি ফুল, বাতাসে দোল খাচ্ছে, সৌরভে মাতাল করে দিচ্ছে চারপাশ। আশেপাশে কেউই নেই, দারোয়ানের দেখাটুকুও নেই। তাই সিদ্ধান্ত নির্দ্বিধায় শখের বসে একটা ফুল ছিঁড়তে হাত বাড়ালো সে। কিন্তু এখানেই বাঁধল বিপত্তি। সে কল্পনাও করেনি সামান্য একটা ফুলের জন্য তাকে এমন কঠোর ধমক শুনতে হবে। শিশির আহমেদ এখনো গাছটির নিচে নিথর মূর্তির মতো দাঁড়িয়ে আছে। তার দৃষ্টিতে স্পষ্ট বিরক্ত, চোয়ালে কঠোরতা। আশরাফ আহমেদ ও আনিকা আহমেদের একমাত্র সন্তান সে। সদ্য 20 বছরে পা দিয়েছে। সুঠাম পেশিবহুল দেহে বয়ে বেড়াচ্ছে বর্ণিল ব্যক্তিত্বের ছাপ। উচ্চতায় লম্বা, চলনে বলনে আত্মবিশ্বাসের ছাপ স্পষ্ট। কিন্তু ওই যে পুরুষ মানুষ নাকি দাড়িতে গোফেই নাকি পুরুষত্ব ফুটে ওঠে, তার অবশ্য সেই দিকে দুর্বলতাই রয়ে গেছে। বয়স বা আর কতই হলো, এই এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে শিশির গট গট করে বাড়ির ভেতরে ঢুকে গেল। হাতি ধরা চাবিটা অনায়াসে ছুড়ে দিল ঘরের এক কোণে। নিঃশব্দেই সিঁড়ি ভেঙে উঠে গেল উপরতলায়। ছেলেকে এমন তীব্র রাগে ফুঁসতে দেখে আনিকা মাহমুদ মৃদু হাসলেন। এই গাছটি তো একসময় তিনি নিজ হাতে লাগিয়ে দিয়েছিলেন ছোট্ট শিশিরের জন্য। সেই শৈশব থেকে গাছটি তার ভালোবাসার অংশ হয়ে উঠেছে। প্রতিটি শাখা প্রশাখায় তার স্মৃতির ছোঁয়া লেগে আছে। গাঢ় লালচে গোলাপি কাঠগোলাপের গাছটি এখনো ফুলে ফুলে ভরে থাকে। শিশির চুপচাপ রুমে ঢুকে পরনের আঁটো থাকা শার্টটা খুলে বিছানায় শুয়ে আছে। মারাত্মক রাগ লাগছে তার। মেয়েটার বদলে কাজটা যদি একটা ছেলে করত, তাহলে তো ওই ছেলেকে মেরে ভর্তা বানিয়ে ছাড়ত সে। নেহাতি মেয়ে ছিল। ওদিকে বাসায় পৌঁছাতেই আনিশা এক ঢোক ঠান্ডা পানি গলায় ঢেলে দিল। শুকিয়ে যাওয়া কণ্ঠটা একটু প্রশান্ত পেল। কিছুক্ষণ নীরবে বসে রইল। মন থেকে আগের ঘটনাটার রেশ ঝেড়ে ফেলার চেষ্টা করলো ও। গ্রীষ্মের উষ্ণতায় শরীর ঘেমে নিয়ে একেবারে ক্লান্ত। এভাবে আর থাকা যায় না। তাই আর দেরি না করে জামাকাপড়ে হাতে নিয়ে বাথরুমের দিকে পা বাড়ালো সে। শীতল জলধারায় তার সমস্ত ক্লান্তি ধুয়ে গেল। গোসল শেষে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সারল সে। তারপর ব্যাগ থেকে একটা বই বের করলো। বইটা তার নিজের নয়, বান্ধবীর কাছ থেকে নেওয়া। পড়া শেষ করলেই কালকে ফেরত দিতে হবে। এক মুহূর্ত দেরি না করে মগ্ন হয়ে গেল গল্পের জগতে। তার আশেপাশে সব কিছু হারিয়ে গেল পৃষ্ঠার ভাঁজে। নিস্তব্ধ প্রকৃতি, গভীর রাতের আঁচলে মোড়ানো, চারিদিকে নিকষ কালো অন্ধকারের আধিপত্য। হিমশীতল তীব্র বাতাস বইছে অবিরাম। রাতের কোলাহলযুক্ত পরিবেশে এক অপার্থিব শান্তি নেমে এসেছে। দূরে কোথাও কিছু জোনাকি পোকা ভীষণ আলো জেলে ছন্দময় সঙ্গীত রচনা করছে। শেষের ব্যালকনির এক কোণে বসে আছে। রাতের এই নীরবতা উপভোগ করছে নিঃশব্দে। তার দৃষ্টি নিবদ্ধ বাড়ির পূর্ব দিকের ছোট্ট পদ্মপুকুরের দিকে। পানিতে সদ্য ফোটা কুড়িগুলো স্নিগ্ধ জ্যোৎস্নায় আরও মোহনীয় হয়ে উঠেছে। আলো আধারের খেলায় চোখ দুটো ধীরে ধীরে বুজে আসতে লাগলো।
ক্লান্তিরা ঘুমের মিষ্টি আমন্ত্রণ জানাচ্ছে। টলমলে পায়ে উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে কক্ষের দিকে পা বাড়ালো সে। ব্যালকনির দরজাটা খোলাই রয়ে গেল। বাইরে থেকে ধেয়ে আসা বাতাসের দমকা ঘরটিও শীতল হয়ে উঠল। শিশির নীরবে বিছানায় শুয়ে কাঁথা মুড়িয়ে দিল। চোখের পাতায় ভার বাড়তে বাড়তে একসময় ত্রন্দার অতল গভীরে তলিয়ে গেল সে। শিশির, কোথায় তুই? এখনো ঘুমাচ্ছিস? কখন আসবি? ফোনের অপর প্রান্ত থেকে তাড়াহুড়ো ভরা কণ্ঠ ভেসে এলো। শিশির ঘুমকাতর গলায় সংক্ষিপ্ত উত্তর দিল, আসছে। তারপর কোনো দেরি না করে ফোন কেটে দিল। তার ঘুম কাতুরে কণ্ঠস্বর খুব আকর্ষণীয় শোনালো। সে ধীর পায়ে উঠে দাঁড়ালো। ড্রয়ার খুলে এক চটকায় কালো টি শার্ট আর জিন্স বের করে পরে নিল। এলোমেলো চুলগুলো ঘাট ছুঁই ছুঁই করছে, যা সদ্য ঘুম ভাঙার চিহ্ন এখনো বহন করে চলেছে। বাইকের চাবি হাতে তুলে নিয়ে বেরিয়ে পড়ল শিশির। বাইকের ইঞ্জিন গর্জন তুলতেই রাস্তার প্রশস্ততা তার গতির সঙ্গে হলো। বাইরে সূর্যের সোনালি আলো তখন খানিকটা নরম হয়ে এসেছে। চারপাশের প্রকৃতি মোহনীয় বিকেলের মৃদু হাওয়া মনকে প্রশান্ত করছে। সময় ধীরে ধীরে গড়িয়ে যায়। অবশেষে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যায় শিশির। পরন্ত বিকেল। সূর্য পশ্চিম আকাশে গাঢ় সোনালি আভা ছড়িয়ে ধীরে ধীরে বিদায়ের প্রস্তুতি নিচ্ছে। নরম আলোয় চারপাশে এক মোহনীয় মায়ায় আচ্ছন্ন। মৃদুমন্দ বাতাসই বইছে। তার কোমল স্পর্শে আনিশার মনটাও প্রশান্তিতে ভরে উঠল। সে ব্যালকনিতে বসেছিল। একটু আগে শেষ করা বইয়ের শেষ কয়েকটি বাক্য এখনো তার মনে গেঁথে আছে। বান্ধবীর বাসা খুব দূরে নয়, তাই আর দেরি না করে বইটা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। তাছাড়া একা একা ঘরে বসে থাকতে ভাল লাগছিল না। আনিশা আলমারির সামনে দাঁড়িয়ে একটা কালো চুড়িদার বের করলো, সাথে মানানসই ওড়না। গায়ের উজ্জ্বল ফর্সা রঙের সঙ্গে পোশাকটি বেশ চমৎকার মানিয়ে গেছে। আয়নার সামনে দাঁড়িয়ে একটু সাজলে মন্দ হয় না ভেবে চোখে হালকা কাজলের টান দিল। ঠোঁট ছোঁয়ালো সামান্য লিপস্টিক। দীর্ঘ ঢেউ খেলানো চুলগুলো বাঁধন ছাড়া। বিকেলের আলোয় ছোঁয়ায় সেগুলো আরও ঝলমলে দেখাচ্ছে। সাজসজ্জা সম্পূর্ণ হলে একবার নিজেকে আয়নায় দেখে নিল ও। আজ যেন একটু বেশি প্রাণবন্ত লাগছে তাকে। একটি প্রশান্ত শ্বাস নিয়ে সে বেরিয়ে পড়ল। উদ্দেশ্য বান্ধবী রিয়ার বাসা। এই যে মহারানী, এতক্ষণে আসার সময় হলো আপনার? চলুন এখানে বসুন। তা বলো, বইটা কেমন লাগলো? বেশ ভালো লেগেছে, সত্যি বলতে দারুণ। তারপর দুজন নানান বিষয়ে টুকটাক গল্পে মেতে উঠল। কথার ফাঁকে ফাঁকে কখনো হেসে কুটুকুটি হয়ে যাচ্ছে, কখনো আবার ঠাট্টা মশকরা চলছে পুরো দমে। একসময় যেন উড়ে যেতে লাগলো অদৃশ্য ডানায় ভর করে। কিন্তু হঠাৎ করেই কলিং বেলের শব্দে তাদের হাসাহাসি থমকে গেল। রিয়া সঙ্গে সঙ্গেই উঠে নিচে চলে গেল দেখার জন্য কে এসেছে। কিছুক্ষণ পর রিয়া ফিরে এসে উচ্ছ্বাস ভরা কণ্ঠে বলল, তুই এখানে বস, আমি এক্ষুনি আসছি। রনি আর শিশির এসেছে, মনে হচ্ছে কোথাও যাওয়ার পরিকল্পনা আছে। তারপর একরকম গদগদ হয়েই বলল, তুই না দেখলে বিশ্বাসই করবি না। শিশির ছেলেটা কত হ্যান্ডসাম, তাকে দেখলেই মনটা ফ্রেশ হয়ে যায়। আনিশা পুরো কুচকে বলল। এতই যখন পছন্দ তাহলে তাকে বলে দিচ্ছিস না কেন? রিয়ার মুখে এক মুহূর্তের জন্য উদাস ছায়া নেমে এলো। হালকা উদাস কণ্ঠে বলল, বাচ্চা একটা ছেলে, আমাকে তার বড় বোনের মতো ভাবে। তারপর যদি আমি এসব বলি তাহলে হয়তো এই বাড়িতে আসা বন্ধ করে দেবে। তার থেকেও বড় কথা, তোর কি মনে হয় আমার সেই বজ্জাত প্রেমিক এটা জানলে আমাকে ছেড়ে দেবে? রিয়ার কথায় আনিশার মুখে হাসি দীর্ঘায়িত হলো। কেবল ঠোঁট নয়, তার চোখেও এক প্রকার দুষ্টুমি ভরা হাসির ঝিলিক খেলে গেল। আচ্ছা আচ্ছা, এখন যা তো, তাই কিসের জন্য ডাকছে? তবে তাড়াতাড়ি ফিরে আসবি কিন্তু। রিয়া এক গাল হাসি দিয়ে বলল, আচ্ছা। তারপর হালকা পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। এই রিয়াফু, অনেকদিন পর শিশির এসেছে, তার জন্য কিছু এনে দে দ্রুত। শিশির হালকা অস্বস্তি প্রকাশ করলো, কিন্তু তার মুখে খুশির রেখা স্পষ্ট। রিয়াকে দেখে তার মনটা ভরে উঠল। না না, এসব কিছু দরকার নেই। আপু তুমি কেমন আছো? আর আঙ্কেল আন্টিকে তো দেখতে পাচ্ছি না। রিয়া একটু হালকা হেসে বলল, আমি ভালো আছি শিশির। বাবা মা খালামণির বাসায় গেছে, আরো কিছুদিন থাকতে পারে। শিশির একটু কটাক্ষ করলো। তুমি তো দিন দিন বুড়ি হয়ে যাচ্ছ, শ্বশুর বাড়িতে যাওয়ার ইচ্ছে নেই নাকি? মোটেই আমি বুড়ি হয়ে যাইনি, বয়স তো বেড়েছে ঠিক, তবে এখনই বিয়ের ঝামেলায় জড়াতে চাইছি না। ভাবতেছি তোমার আর রনির বিয়ে দিয়ে কয়েকদিন তোমাদের বউদের জ্বালিয়ে তারপর বিয়ের পিড়িতে বসবো।
রিয়া খিলখিল করে হেসে উঠল। সে ওপরে চলেই যাচ্ছিল, তখন শিশির তাকে ডেকে উঠল। কোথায় যাচ্ছ? এখানেই বসো না। বাড়িতে যেহেতু কেউ নেই, ঘরে একা একা কি করবে? তাছাড়া আমি আর রনি একটু ঘুরতে বের হব, চাইলে তুমি যেতে পারো। আমি যাব না শিশির, আমার বন্ধু এসেছে, ওপরে আমার জন্য অপেক্ষা করছে। রনি তার মুখের অভিব্যক্তি পরিবর্তন করল, ভ্রুকুচকে গম্ভীরভাবে বলল। বন্ধু, তাও আবার বাড়িতে? রিয়া একটু থতমত খেয়ে গেল। কোথা থেকে তার বন্ধু আসবে সে খানিকক্ষণ ভাবল, তারপর মাথা চুলকিয়ে বলল, না না, বন্ধু নয়, বান্ধবী। ও, নাম কি তার? রনি প্রশ্ন করল। তার কণ্ঠে কিছুটা আগ্রহ প্রকাশ পেল। আনিশা, তুই তো ওকে চিনিস তাই না? হ্যাঁ। মেয়েটাকে ঘরে একা একা বসিয়ে রেখেছিস কেন? নিয়ে আয়, অনেক দিন হলো ওকে দেখিনি। মেয়েটা ভারী মিষ্টি, তোর মতো বজ্জাত অন্তত নয় সে। তোর বদলে যদি ও আমার বোন হতো, তাহলে তোর মতো ডাইনির বোঝাটা আমার গাড় থেকে নেমে যেত। রনির কথায় মুহূর্তে হাসির রোল পড়ে গেল সেখানে। রিয়া আনিশাকে ডাকতে উপরে চলে গেল। চল আমার সাথে নিচে আয়, রনি তোকে ডাকছে। কেন? এত প্রশ্ন করিস কেন বলতো? নিচে গেলেই তো দেখতে পাবি। আনিশা সিঁড়ি বেয়ে নিচে নামতেই কারোর দু চোখের দৃষ্টি বিস্ফোরিত হলো। চোখজোড়া থমকে গেল, সাথে কারোর হৃদস্পন্দন অস্বাভাবিক গতিতে বেড়ে গেল। হয়তো সেখানেই সময় তার গতিপথ হারালো। চারপাশে ঘোর নিস্তব্ধতা বিরাজ করছে। একজোড়া মানবী একে অপরের দিকে সম্মোহিত দৃষ্টিতে তাকিয়ে আছে। জাগতিক এক অজানা টানে দুজনের পরস্পরের প্রতি আকর্ষিত হচ্ছে। এর পরিণতি কি হবে? প্রণয় নাকি অন্য কিছু? শেষে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছে। উপর থেকে নিচে নেমে আসা অপার্থিব সৌন্দর্যের পরিটি যেন তার মুগ্ধতা চারিদিকে ছড়িয়ে দিচ্ছে। কিন্তু খানিক বাদেই শিশিরের মনের গভীরে কৌতূহলের সুর বেজে উঠল। কোথায় দেখেছে সে মেয়েটিকে? স্মৃতির পাতায় হাতড়ে খুঁজতে খুঁজতে হঠাৎই এক ঝলক চেনা চেহারাটা ফুটে উঠল। আরে, এ তো সেই মেয়েটা। তবে কি মেয়েটি রিয়ার বান্ধবী? যদি রিয়া আপুর বান্ধবী হয় তাহলে তো তার 1 বছরের সিনিয়র। শিশিরের মনের ভেতর থেকে এক ব্যঙ্গাত্মক কণ্ঠস্বর ভেসে এলো। রিয়া আপুর বান্ধবী নয় তো কি তোর বান্ধবী? কাল পর্যন্ত যে মেয়েটিকে ধমক দিয়েছিস, আজ তাকেই দেখে মুগ্ধ হয়ে পড়েছিস। আহা, কি অপার বিস্ময়! নিজের মনের প্রত্যুত্তরে আনমনেই কিঞ্চিত হেসে উঠল তার উদর যুগল। অন্যদিকে আনিশা প্রথমে হতবাক হয়ে তাকিয়েছিল এই সুদর্শন তরুণের দিকে, যার এলোমেলো চুল, গায়ে আঁটোসাঁটো বসে থাকা টি শার্ট আর নিষ্পাপ মুখবয়ব সৌন্দর্যের জ্যোতি ছড়াচ্ছিল। তবে মুহূর্তেই তার স্মৃতি স্পষ্ট হয়ে উঠল। এ তো সেই ছেলেটি যে নির্বিকার ভঙ্গিতে তাকে ফুল ছেঁড়ার অপরাধের ধমক দিয়েছিল। ক্রোধের দাহে আনিশার চোখ মুখ কঠোর হয়ে উঠল, যেন দগ্ধ হওয়া আগুনের শিখা। সে মুখ ফিরিয়ে নিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে সোফায় বসে রইল। রনি তাকে নানান প্রশ্ন করছে, কেমন আছো, খেয়েছো কি, কখন এসেছো কি? আনিশা শুধু সংক্ষিপ্ত হ্যাঁ বলেই দায় সেরেছে। একবারও তাকায়নি শিশিরের দিকে, ভুল করেও নয়। যদি সে একবার তাকাতো, যদি দেখতো একজোড়া চোখ অপলক দৃষ্টিতে তার দিকে স্থির হয়ে আছে গভীর মুগ্ধতায়, সে কি বুঝতে পারতো সেই তরুণের নয়নে কি অসীম আকুলতা জড়িয়ে আছে, কি নিবিড় আবেগে প্রেমের ভাষা কথা বলছে? হায়, যদি সে একবার শুধু চোখ তুলে চাইতো। আনিশা সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসায় ফিরছে। এমন সময় যে বাসাটি তাকে নির্ভর প্রশান্তি দিত, আজ সেই তার কাছে অচেনা হয়ে উঠেছে। একজন অজানা অস্বস্তি তাকে গ্রাস করেছে প্রতিনিয়ত। এর কারণ এ বাড়ির কিছু পুরুষের দৃষ্টি অনাকাঙ্ক্ষিত ও অস্বস্তিকর। তাই সে সিদ্ধান্ত নিয়েছে যত দ্রুত সম্ভব এই বাড়ি ছাড়বে। সে নতুন ঠিকানা খুঁজবে, এমন এক আশ্রয় যেখানে নিঃশ্বাস নিতে পারবে মুক্ত বাতাসে। বাড়ি পৌঁছেই দ্রুত হাত মুখ ধুয়ে রান্নায় মন দিল সে। একা মানুষের জন্য অল্প রান্নাই যথেষ্ট, তাই বাড়তি ঝামেলার প্রয়োজন নেই। কাজ শেষ করে একটুখানি তৃপ্তি নিঃশ্বাস ফেলে খাবার খেয়ে নিল। স্মার্টফোনটা হাতে নিয়ে আনিশা ধীরে ধীরে বিছানায় শুয়ে পড়ল। চারপাশ নিস্তব্ধ, শুধু ফোনের আলো ক্লান্ত চোখ পড়ছে।
প্রথমেই নানুকে কল দিল সে। বার কয়েক রিং বাজতেই ওপাশ থেকে কণ্ঠ ভেসে এলো তার মামির, এই একমাত্র মানুষ যিনি কখনোই তাকে মন থেকে আপন করে নেননি, বরং তাকে সংসারের বোঝা হিসাবে দেখেন। আনিশার বাবা মা হারানোর পরও তিনি যা করেছেন তা কেবল তার মায়ের রেখে যাওয়া সম্পত্তির জন্য। আনিশা মৃদু স্বরে বলল, কেমন আছো মামি? বাড়ির সবাই কেমন আছে? ওপাশ থেকে তীক্ষ্ণ কণ্ঠের উত্তর এলো, আমরা ভালো আছি, কিন্তু এই অসময়ে ফোন করার কারণ কি? আবার টাকা চেতে কল দিয়েছো নাকি? শোনো মেয়ে, তোমার মামা আর 1 টাকাও দিতে পারবে না। আমাদেরও সংসার আছে, বুঝলে? সব টাকা যদি তোমার পিছনেই ঢেলে দিই, তবে আমাদের সংসার চলবে কি করে? আনিশার গলা শুকিয়ে এলো, তবু ধীর কণ্ঠে বলল, টাকার জন্য ফোন করিনি মামি, নানুর সাথে একটু কথা বলতে চেয়েছিলাম, শুধু সেই জন্যই কল দিয়েছিলাম। কথা শেষ করেই কাপা কাপা হাতে ফোনটা কেটে দিল সে। এ তো নতুন কিছু নয়, প্রতিবারই এমন শত শত তিক্ত বাক্যের আঘাত সয়ে যেতে হয় তাকে। মামি কখনোই সুযোগ হাতছাড়া করেন না তাকে কথার তীর ছুঁড়ে বিদ্ধ করার জন্য। আনিশার চোখ জোড়া টলমল করছে, দৃষ্টির কোণে জমে থাকা অশ্রুর ভার আর সইতে না পেরে এক ফোঁটা নুন জল নিঃশব্দেই গড়িয়ে পড়ল তার গাল বেয়ে। কান্নায় গলা বুজে আসছে, হৃদয়ের গভীরের ক্ষতগুলো যেন একে একে মুখ খুলছে। বিছানায় শুয়ে পড়ল সে, শূন্যতার চাদরে নিজেকে মুড়িয়ে নিতে চাইল, কিন্তু অতীত তাকে ছেড়ে দিল না। যন্ত্রণার স্মৃতিগুলো একের পর এক ঢেয়ে আসতে লাগলো তার মনে, পাথরের মতো ভারী হয়ে চেপে বসলো বুকে। কতটা নিদারুণ, কতটা পীড়াদায়ক সেই স্মৃতি। এক মুহূর্তের জন্য শান্তি দেয় না, বরং প্রতিনিয়ত ধাওয়া করে। মানসিক অস্থিরতা দহন জাগিয়ে রাখে। সহ্য করতে না পেরে আনিশা অস্ফুট স্বরে চুল মুঠো করে ধরে ফিস ফিস করে উঠল এক করুণ আর্তনাদে। ওদিকে ঘোরাঘুরি শেষে রনিকে বাড়ি পৌঁছে দিয়ে শিশিরও ক্লান্ত পায়ে নিজের বাসায় ফিরল। দরজা খুলেই মায়ের স্নিগ্ধ মুখখানা দেখে এক অপার্থিব প্রশান্তি ছুঁয়ে গেল তাকে। কি গভীর মমতা, কি শান্ত সৌন্দর্য তার চেহারায়। ঠিক যেন শিশির থমকে গেল, ঠিক যেন ওই মেয়েটিরই মতো। নিজের ভাবনায় নিজেই চমকে উঠল সে। কি সব ভুলভাল ভাবছে, মাথায় একটাই ছবি ঘুরপাক খাচ্ছে, বারবার অনাকাঙ্ক্ষিত অতিথির মতো প্রবেশ করছে স্মৃতিতে। গতকাল সকালেই তো দেখেছিল মেয়েটিকে, অথচ ভালো করে লক্ষ্যই করেনি তার মুখ। মনের এলোমেলো চিন্তা দূর করতে শিশির এগিয়ে গিয়ে মাকে জড়িয়ে ধরল, ভালোবাসার সিক্ত এক চুম্বন এঁকে দিল তার ললাটে। মা স্নেহ ভরে মাথায় হাত বুলিয়ে দিয়ে তাকে ও তার বাবাকে খেতে ডাকলেন। শিশির নীরবে খাওয়া শেষ করলো, তারপর নিজের ঘরে গিয়ে বিছানায় গা এলিয়ে দিল। অফিসের কাজের চাপে ক্লান্ত হয়ে পড়েছে সে। যদিও অফিসটা বাবার, তবুও বাবার অনুপস্থিতিতে সব দায়িত্ব সামলাতে গিয়ে সে নিঃশেষ হয়ে যাচ্ছে। বাচ্চা ছেলে, এখনও কলেজের গণ্ডি পার করেনি, তার উপরে এত বড় অফিসের চাপ একটু বেশি হয়ে যাচ্ছে। চোখের পাতা ভারী হয়ে আসছে, অথচ ঘুম কিছুতেই আসছে না। আনমনেই ফিস ফিস করে বলল, আচ্ছা মেয়েটির নামটা যেন কি ছিল? মুহূর্তেই তার মনে বিদ্রুপের সুর উত্তর দিল, আহা কি প্রেমিক তুমি শিশির, কাল ধমক দিয়েছো, আজ প্রেমে পড়েছো, আর আজকের মধ্যে নামটাও ভুলে গেলে। বাহ, চমৎকার ব্যাপার। নিজের মনে ব্যঙ্গাত্মক উত্তর শুনে শিশির বিরক্তিতে কপাল কুঁচকে ফেলল। নামটা ভুলে গেছে ঠিক আছে, কিন্তু তাই বলে তার মনই তাকে ব্যঙ্গ করবে কেন? কেন তার নিজের মনই তাকে প্রেমকে উপহাস করছে? আচমকা একটা ব্যাপারে খেয়াল করলো সে কি নিজেই নিজেকে প্রেমিক বলছে? এই ভাবনাতেই দম বন্ধ হয়ে আসার মতো অনুভূতি হলো তার। সে কি আসলেই প্রেমে পড়েছে? না, অসম্ভব। নিজের চিন্তাভাবনাগুলোকে যেন তাল গোল পাকিয়ে যাচ্ছে। মস্তিষ্ক কাজ করতেই চাইছে না আর। এখন সে ক্লান্ত, বড্ড ক্লান্ত। খানিক পরেই শিশির গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে গেল। অজানা এক স্বপ্নলোকে, যেখানে হয়তো কোনো এক অমায়িক মেয়ের মুখচ্ছবি ঝলসে উঠবে চাঁদের মায়াবী আলোয়। পশ্চিমের আকাশে সূর্যের ক্ষীণ আলোক রশ্মি এখনও ম্লান হয়ে ঝুলে আছে, যেন বিদায় নেবার আগে শেষবারের মতো পৃথিবীকে ছুঁয়ে দেখতে চায়। রাতের তন্দ্রাচ্ছন্নতা খানিকটা আগেই কেটে গেছে। চারপাশে ভরে পাখিদের কিচিরমিচির শব্দ এক নতুন দিনের বার্তা বহন করে আনছে। আনিশা ধীরে ধীরে ঘুমের ঘোর কাটিয়ে উঠে বসে, আড়মোড়া ভেঙে পা নামায় মেঝেতে। আজ বেশ দেরি হয়ে গেল তার উঠতে। সময় নষ্ট না করে দ্রুত হাত মুখ ধুয়ে রান্নার আয়োজনে মন দিল। চুলায় হাঁড়ি বসিয়ে দাঁড়াতেই স্মৃতির দরজা খুলে গেল।
অতীতের চেনা মুখ, পুরনো দিনের আবেগ, হারিয়ে যাওয়া মুহূর্তগুলো একে একে চোখের সামনে স্পষ্ট হয়ে উঠল। প্রবল বৃষ্টি ঝরছিল সেদিন, আকাশ উন্মুক্ত, প্রকৃতি অজানা আশঙ্কায় শিহরিত। সেই দিনটায় এক অঝোর বর্ষণের সকালে বাবা মা তাকে নানুর বাসায় রেখে জরুরি কাজে বের হয়েছিলেন। যাওয়ার আগে মা স্নেহমাখা হাতে তার কপালে এক ছোট্ট চুম্বন এঁকে দিয়ে বলেছিল, আমি তাড়াতাড়ি ফিরে আসব। কিন্তু সে অপেক্ষা আজও ফুরায়নি। মাকে সে আর জীবিত দেখতে পায়নি। সেই দিনের ঝড় বৃষ্টির প্রকৃতির এক ভয়ঙ্কর রূপ নিয়ে নেমে এসেছিল পৃথিবীর বুকে। বাতাসের তাণ্ডবে চারপাশে সবকিছু যেন ধোঁয়াশায় ঢেকে গিয়েছিল। ঠিক তখনই সামনে থেকে আসা এক দানবের মতো বিশাল ট্রাক আর ভালোবাসার দুইটি মানুষকে চিরতরে ছিনিয়ে নিয়ে গেল। বৃদ্ধ নানুর আর্তনাদ সেদিন মিশে গিয়েছিল ঝড়ের গর্জনের সাথে, আর আনিশার ছোট্ট হৃদয়ে জন্ম নিয়েছিল এক গভীর শূন্যতা, এক অন্তহীন বেদনার গল্প। অতীতের স্মৃতিতে ডুবে যেতে যেতে আনিশার চোখ জোড়া থেকে গড়িয়ে পড়ল দুফোঁটা অশ্রু। দ্রুত হাত দিয়ে চোখ মুছে ফেলল সে, যেন সেই অশ্রু আর কোনোভাবেই তার সামনে না আসে। খাওয়া দাওয়া শেষ করে সে বাড়ি থেকে বেরিয়ে গেল ভার্সিটির দিকে। আজই সে রিয়াকে নিয়ে নতুন বাসার খোঁজ করবে। এই বাড়িতে আর এক মুহূর্ত থাকাটা তার জন্য অসম্ভব হয়ে উঠেছে। কাল মাঝরাতে এই বাড়ির ছেলে দুটি আবারও তার দরজায় কড়া নেড়েছিল, কোনো এক অজ্ঞাত উদ্দেশ্যে। সে কি ভয়াবহ আতঙ্কে ছিল, তার বর্ণনা ভাষায় প্রকাশ করা কঠিন। বিছানায় গুটিসুটি মেরে ভয় আর উদ্বেগে সমস্ত রাত কাটিয়ে দিয়েছিল। শিশির একটু আগেই ঘুম থেকে উঠেছে, দেহটা নিয়ে এখনো বিছানায় নিস্তেজভাবে বসে আছে সে। চোখের পাতা ভারী, মনে হচ্ছে এক মনোহর নিদ্রার মধ্যে ঘুরপাক খাচ্ছে, কিংবা কোনো এক গুরুত্বপূর্ণ মন্ত্রের উচ্চারণে মগ্ন। তখনই হঠাৎ করেই তার পিঠে সশব্দে একটা কড়া আঘাত পড়ল। তার ঘুম এক মুহূর্তেই ছুটে গেল, চোখ দুটো মুহূর্তে চওড়া হয়ে উঠল। পেছনে ফিরে দেখতেই সে দেখতে পেল পিঠে আঘাত করা ব্যক্তিটি তার আম্মা চান। মায়ের মুখের সেই পরিচিত তীক্ষ্ণ তিরস্কারের ছায়া। সে বরাবরই একটু ঘুম কাতুরে। ঘুম থেকে উঠে আধা ঘন্টা বিছানায় বসে ঝিমায় সে। এটাই তার একমাত্র দুর্বলতা, তার অনবদ্য অভ্যাস। আর সেই অভ্যাসই আজকাল মা আর একটু সহ্য করতে পারে না। তিনি ছেলের এই অভ্যাস নিয়ে একেবারে অখুশি। শিশির তার মায়ের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে, কিছু বলতে চাচ্ছে কিন্তু ভাষা খুঁজে পাচ্ছে না। তার মা প্রতিদিনই এই কাজটা করে তার ঘুম ভাঙানোর জন্য। প্রতিদিন তুমি আমার সাথে এমন করো, একটু ঘুমাতে দাও না? তোমারই তো ছেলে, একটু ঘুমাতে দিলে কি হয়? তার মা এক মুহূর্ত দেরি না করে উত্তর দিলেন, আমি তোমাকে ঘুমাতে দেই না বলি? কয়টা বাজে সেই খেয়াল আছে কি তোমার? থাকবেই বা কিভাবে? সাহেব তো মাত্র ঘুম থেকে উঠলেন। শিশির অবাক হয়ে এক মুহূর্তের জন্য নিশ্চুপ হয়ে গেল। তারপর আলাভোলা মুখে প্রশ্ন করল, কয়টা বাজে মা? তার মা একটা হালকা হাসি দিয়ে উত্তর দিলেন, 12:30 বাজে। সকাল গড়িয়ে দুপুর পর্যন্ত ঘুমাচ্ছিলে তুমি, এখন তাড়াতাড়ি বিছানা ছেড়ে নেমে পড়ো। যখন দেখো তখনই সাহেব ঘুমে ডলতে ডলতে বিছানায় বসে মন্ত্র জপ করছেন। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসো, খেয়ে নাও। শিশির আলসেমি ঝেড়ে ফেলে একগাল হাই তুলতে তুলতে হাত পা ছড়িয়ে আড়মোড়া ভাঙল। তারপর ধীর পায়ে বাথরুমের দিকে এগোলো। গা থেকে অবসতা সরিয়ে হাত মুখ ধুয়ে নিল সতেজ হওয়ার জন্য। তার রুমটা উপরের তলায়, তাই নিচে নামতে হলে দীর্ঘ সিঁড়ি পেরোতে হয়। ধীর পায়ে নেমেই ডাইনিং টেবিলের দিকে এগিয়ে যেতেই তার চোখ পড়ল মা সেখানে চুপচাপ বসে আছেন। প্রতিদিনের মতোই এখনও না খেয়ে অপেক্ষা করছেন তার জন্য। এই দৃশ্য শিশিরের কাছে নতুন নয়, জানে তার মা এমনই, ছেলেকে না খাইয়ে কখনোই মুখে খাবার তুলবে না। শিশির চুপচাপ টেবিলে বসে খেতে শুরু করলো। ওদিকে আনিকা মাহমুদ বারবারই ছেলের মুখের দিকে তাকাচ্ছেন। গুরু জোনার বলেন, মায়েরা যদি সন্তানের দিকে বেশি তাকান তবে নাকি সন্তানের নজর লেগে যায়, কিন্তু তিনি এসব ভাবছেন না। তার চিন্তা অন্য কিছু নিয়ে। ছেলে তার দেখতে ভীষণই আকর্ষণীয়, একদম সুদর্শন সুপুরুষ যাকে বলে। বর্তমানে যা দিনকাল, যদি কোনোভাবে খারাপ কিছুতে জড়িয়ে পড়ে তাহলে কি হবে? মোটামুটি ছেলে তার বিয়ের বয়সে পা রেখেছে, তার নিজের শরীরও তো সবসময় ভালো থাকে না। ছেলের জন্য যদি সত্যি ভালো একটা মেয়ে পাওয়া যায় তবে খুব শীঘ্রই তিনি শিশিরের বিয়ের ব্যবস্থা করবেন। না, তার এই যুগের ছেলে মেয়েদের প্রতি বিন্দু মাত্র বিশ্বাস নেই। ওদিকে ক্লাস শেষে ভার্সিটির মাঠে বসে রিয়া আর আনিশা নতুন বাসার প্রসঙ্গে গভীর আলোচনা করছে।
অনেক খোঁজাখুঁজি করেও তারা এখনও তেমন ভালো কোনো বাসা খুঁজে পায়নি, অথচ তার ভার্সিটির কাছেই থাকা দরকার। রিয়া চিন্তিত ভঙ্গিতে বসে আছে। সে আগেও আনিশাকে তাদের বাড়িতে থাকতে বলেছিল, কিন্তু আনিশা রাজি হয়নি। এবার কি সে শিশিরদের বাড়ির কথা বলবে? আনিশা কি রাজি হবে? কেনই বা হবে না? শিশিরদের বাড়িটা বেশ বড় আর দোতলায়, তারা ব্যবহার করলেও তৃতীয় তলা তারা ভাড়া দিচ্ছে। দ্বিধা সরিয়ে শেষমেশে রিয়া বলেই ফেলল, তুই চাইলে শিশিরদের বাসাটা দেখতে পারিস, ওনারা 3 তলার ঘরটা ভাড়া দেবেন। তুই যদি রাজি থাকিস আমি রনিকে বলবো শিশিরের সাথে কথা বলতে। রিয়ার কথা শুনে আনিশার মুখটা কালো হয়ে গেল। শিশির মানে সেই ছেলেটা যে তাকে বিনা কারণে বকাবকি করেছিল। তার ভেতরে বিরক্তি মাথা চাড়া দিয়ে উঠল, কিন্তু বাস্তবতা তাকে থামিয়ে দিল। ভালো বাড়ি তো এখনো পাওয়া যায়নি, তাহলে আরেকবার ভেবে দেখাই ভালো। সেই ছেলেটা আবারও তাকে কথা শোনাবে বলে মনে হয় না। হয়তো এতটা রাগী সে নয়, হয়তো সেদিন একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। আনিশা দীর্ঘশ্বাস ফেলে চুপচাপ মাথা নাড়ালো। ঠিক আছে, বাসাটা একবার দেখে নেব। শিশির খাওয়া দাওয়া শেষ করে বাইক নিয়ে বেরিয়ে পড়ল। ঘরে বসে আর ভালো লাগছিল না। অফিসেও আজ তেমন কোনো কাজ নেই, কলেজেও এখন ছুটি চলছে। একঘেয়েমি কাটাতে শহরের রাস্তায় একটু ঘুরে আসেই ভালো। পথের মাঝে হঠাৎই চোখে পড়ল একটা ক্লান্ত অবসন্ন মুখ। আনিশা। রনির কাছ থেকেই সে জেনেছে মেয়েটির নাম। রাস্তার ধারে ধীর পায়ে হাঁটছে সে। ক্লান্তি তার শরীরকে গ্রাস করেছে। শিশির বাইক থামালো, কিন্তু মেয়েটি তাকিয়েও দেখল না। এমন ভান করলো যেন আশেপাশের কেউ তার দৃষ্টি কাটতেই পারেনি। শিশির একটু হাসলো, তারপর পেছন থেকে ডেকে উঠল, এই আপু এদিকে আসুন, একটু শুনে যান। আনিশা থমকে দাঁড়ালো। কিছুটা দ্বিধা নিয়ে মনে মনে ভাবলো ছেলেটা আবার কেন ডাকছে। কিছুক্ষণ ভাবার পর ধীর পায়ে এগিয়ে গেল সে। শিশির সরাসরি তার চোখের দিকে তাকিয়ে বলল, আমি সেদিন যা করেছি তার জন্য সত্যি লজ্জিত, একটু বেশি রিয়্যাক্ট করে ফেলেছিলাম, দুঃখিত। আপনি কিছু মনে করবেন না প্লিজ। আনিশা একটু বিস্মিত হলো, তবে দ্রুতই স্বাভাবিক হয়ে হাসি মুখে বলল, না না, আমি কিছু মনে করিনি ভাইয়া। এক মুহূর্ত, শুধু একটুখানি মুহূর্ত, শিশিরের মনে হলো কে যেন তার বুকে নির্দয়ভাবে ছুরি বসিয়ে দিল। তার মন তখনই ব্যঙ্গ করে বলে উঠল, দেখলি দেখলি তো, মেয়েটা তোকে একেবারে ভাই বানিয়ে দিল। আহারে, এ জীবনে আর প্রেম করা হলো না তোর। ছি ছি, লজ্জায় তো এখন 1 গ্লাস পানিতে ডুবে মরাই উচিত। শিশিরকে এমন চিন্তায় ব্যস্ত হতে দেখে আনিশা হেঁটে সামনে যেতে লাগলো। তখন শিশির পিছন থেকে ডেকে বলল, এই আনিশা আপু, তোমাকে বেশ ক্লান্ত দেখাচ্ছে। যদি তুমি কিছু মনে না করো তাহলে আমি তোমাকে পৌঁছে দিয়ে আসতে পারি। শিশির কথাটা এমনভাবে বলল যে আনিশা না বলার ফুসরতও পেল না। অগত্যা আচ্ছা বলে বাইকে উঠে বসলো, যদিও সে ইতস্তত বোধ করছিল। নিজের ভারসাম্য ঠিক রাখার জন্য শিশির কাঁধে আলতোভাবে হাত রাখলো। এতে শিশিরের মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। আনিশা মনে মনে একটু হাসলো। ছেলেটা একটু আগেও তাকে আপনি করে বলছে, হঠাৎ তুমিতে নেমে আসলো কেন? নির্জন প্রকৃতি, অস্তগামী সূর্যের রক্তিম আভায় আকাশ মোহময় দীপ্তি ছড়াচ্ছে। পথের 2 প্রান্তে শীতল ছায়া বিস্তার করে আছে গাছগুলো। বাইক চলছে আপন গতিতে। শিশির মনে হতে লাগলো যদি সময়টা এখানেই থমকে যেত, যদি এই রাস্তাটা ক্রমেই দীর্ঘ হতো, শুধু সে আর আনিশা, তার আনিশা। মনে মনে ভাবল সে, কিন্তু কোনো উত্তর খুঁজে পেল না। নিষ্ঠুর সময় শিশিরের অপেক্ষার একটুই থমকালো না, অবিচল প্রবাহে বয়ে গেল তার মতো করে। খুব দ্রুতই কাঙ্ক্ষিত মুহূর্ত ফুরিয়ে এলো, আর তারা পৌঁছে গেল আনিশার বাড়ির কাছে। আনিশা ভেতরে না যাওয়া পর্যন্ত শিশির বাইরেই দাঁড়িয়ে রইল। আনিশাকে নিরাপদে পৌঁছে দিয়ে সে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। শত শত অজানা অপ্রকাশিত ভাবনা তার মনে দোল খেতে লাগলো। কিছু প্রশ্ন, কিছু সংশয়, আর কিছু অনুভূতি যার নাম এখনো জানা হয়নি। সে ভাবছে কবে জানবে আনিশাকে তার মনের কথা। আচ্ছা, আনিশা কি রাজি হবে, নাকি নীরব দৃষ্টিতে ছোট ভাই বলে তাকে প্রত্যাখ্যান করবে? যদি সত্যিই তা করে, তবে সে কি নিজেকে বিলিয়ে দেবে হতাশার এই অতল গহ্বরে? দেবদাস হয়ে যাবে কি? না, তা কখনোই নয়। চিন্তার অগোচরে ডুবে থাকা শিশির খেয়ালই করেনি সামনে থেকে ধেয়ে আসছে বিশাল গাড়িটি। মুহূর্তেরই বিভ্রম, তারপরেই প্রচণ্ড শব্দে বাইকটি সেই দ্রুত আসা গাড়িটির সঙ্গে সংঘর্ষে লিপ্ত হলো। চোখের সামনে ধূলিসাৎ হয়ে গেল সব।
রাস্তার বুকে নিথরে পড়ে রইল শিশিরের রক্তাক্ত দেহ। মৃত্যু যন্ত্রণা তাকে নিঃশব্দ করে দিচ্ছে। মাথা থেকে অনবরত গড়িয়ে পড়ছে উষ্ণ রক্ত। লাল স্রোতে ঢেকে যাচ্ছে পথের ধূসর চতুর্দিক। তার দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। সমস্ত শব্দ ক্রমে স্তম্ভিত হয়ে যাচ্ছে কানে। জগতের কোলাহল মিলিয়ে যাচ্ছে নিঃসীম নীরবতায়। শিশিরে অসহনীয় যন্ত্রণা, শরীরে অসহনীয় যন্ত্রণা। তার ঠোঁট কাঁপছে, অস্পষ্ট আর্তনাদ বেরিয়ে আসছে, অথচ কথাগুলো স্পষ্ট হয়ে ফোটার আগেই হারিয়ে যাচ্ছে শূন্যে। মায়ের মুখ মনে পড়ছে খুবই, একদম স্পষ্ট। তার দৃষ্টি শেষ আলোটুকু মিলে যাচ্ছে ধীরে ধীরে। চারপাশে সমস্ত কোলাহল মুহূর্তে স্তব্ধ। কিছু বোঝার আগেই পথচারীরা ছুটে আসে আহত শিশিরের নিতর দেহের পাশে, যেখানে জীবন আর মৃত্যুর মাঝে ব্যবধান কেবল একটা নিঃশ্বাসের। ওদিকে আনিশা বাড়িতে পৌঁছেই গোসল করে খাওয়া দাওয়া শেষে মাত্রই বিছানায় বসেছে। ছেলেটাকে যেমন রকচটা ভেবেছিল সে, ছেলেটা ঠিক তেমন নয়। যথেষ্ট ভালো ছেলে সে। অন্য কেউ যদি ওকে বাইকে ওঠার কথা বলতো তাহলে সে কখনোই উঠত না, কিন্তু শিশির তাকে সাহায্য করতে চাইছিল ভেবে তার ভালো লাগছে। তার ভাবনার মাঝেই তার ফোনটা কর্কশ শব্দে বেজে উঠল। রিয়া কল করেছে। হ্যালো আনিশা, তুই কি আমার সাথে একটু হাসপাতালে যেতে পারবি? কেন, কি হয়েছে তোর? আমার কিছুই হয়নি, শিশির বাইকে অ্যাক্সিডেন্ট করেছে, খুব গুরুতর জখম হয়েছে ওর। আনিশা বিশ্বাস করতে চাইছে না যেন একটু আগেই না তাকে পৌঁছে দিয়ে গেছে ছেলেটা। আনিশা আতঙ্কিত স্বরে রিয়াকে বলল, আমি আসছি, তুই বের হ বাড়ি থেকে, এরপর দুজনে একসাথে যাব। রিয়া আচ্ছা বলতেই সে তৎক্ষণাৎ কলটা কেটে দিল। আশরাফ আহমেদ এবং আনিকা মাহমুদ হন্ততন্ত পায়ে হাসপাতালে প্রবেশ করলেন। তাদের কলিজার যন্ত্রণা দগ্ধ হয়ে যাচ্ছে প্রাণপ্রিয় ছেলেটার এহনে অবস্থা দেখে। আশরাফ আহমেদ গভীর মুখে বেঞ্চিতে বসে আছেন। তার খুব কষ্ট হচ্ছে। ছেলেকে বড্ড ভালোবাসলেও প্রকাশ করেন না তিনি। পুরুষ মানুষ হওয়ায় সবার সামনে কাঁদতেও পারছেন না। মুখখানা ভয়াবহ, কঠিন, অথচ মনে কি ভীষণ যন্ত্রণা। ইতিমধ্যেই আনিশা আর রিয়া হাসপাতালে এসে পৌঁছেছেন। রনি আগেই চলে এসেছে। আনিকা মাহমুদ ছেলের এই মর্মান্তিক অবস্থা সহ্য করতে পারছেন না। কেঁদে কেটে বুক ভাসাচ্ছেন। খুব ভালোবাসেন ছেলেকে তিনি। ছেলে অন্তঃপ্রাণ, প্রতি মুহূর্তে চোখে হারান। সে ছেলের এই অবস্থা কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি। আনিশা আর রিয়া মিলে তাকে সামলাচ্ছেন। আনিশার খুব খারাপ লাগছে, অনুশোচনা হচ্ছে তার। তাকে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথেই তো আহত হয়েছেন শিশির। একথা ভাবতে তার ভীষণ মন পুড়েছে। আনিশা কেবিনের বাইরে থেকে শিশিরকে এক পলক দেখল। পেশিবহুল শরীরটা নিথর হয়ে পড়ে আছে। মাথার সাদা ব্যান্ডেজটা এখনো রক্তে ভিজে আছে। মুখে অক্সিজেন মাস্ক, হাতে ক্যানোলা লাগানো, তাতে স্যালাইন চলছে। মুখটা অস্বাভাবিক ফ্যাকাশে। আনিশার মনে হলো তার হৃদয় যন্ত্রণাটা কেউ খামচে ধরছে। আনিশার চোখ পানিতে টলমল করছে। যে কোনো সময় তা গড়িয়ে পড়বে। বাবা মা ছাড়া আর কারোর জন্য কখনো কেঁদেছে কি না সে জানে না, কিন্তু শিশিরের জন্য তার কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। ধরণীতে অন্ধকার ছেয়ে আছে। নিকষ কালো অন্ধকারের চাঁদ তার উজ্জ্বল কিরণ ছড়াচ্ছে। আকাশে তারাগুলো মিটমিট করে জ্বলছে। কেউ একজন কাঁদছে, কিন্তু নিঃশব্দে। তার দৃষ্টি তন্দাচ্ছন্ন আকাশে। আনিশা আর রিয়া সে রাতে বাড়ি ফেরেনি, তারা কেউই ফেরেনি। শিশিরের অবস্থা আগের থেকে খানিকটা ভালো। অক্সিজেন মাস্ক খুলে নেওয়া হয়েছে, স্যালাইন চলছে, জ্ঞান ফিরেছে। ভাগ্যক্রমে বেঁচে গিয়েছে সে। আশরাফ আহমেদ এবং আনিকা মাহমুদ তার সাথে দেখা করতে কেবিনে ঢুকেছেন। আনিকা মাহমুদ শিশিরের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। তার দু চোখ বেয়ে অশ্রু ঝরছে। শিশির আবেশে চোখ বন্ধ করলো। তীব্র যন্ত্রণা শেষে মায়ের সামান্য আদরটাই তার ব্যথা নাশক হিসাবে কাজ করলো। আশরাফ আহমেদ ছেলের দিকে তাকিয়ে আছেন। তার একমাত্র আদরের ছেলে, ভীষণ ভালোবেসে বড় করেছেন তিনি। ছেলেকে আগের থেকে সুস্থ দেখে তার হৃদয় শীতল হচ্ছে। সন্তানের জন্য হাহাকার করতে থাকা তার অশান্ত মনটা ছেলেকে দেখে নিমেষেই শান্ত হয়ে গেল। ওরা দুজনে বেরিয়ে যেতেই রিয়া কেবিনে ঢুকলো। রিয়াকে দেখে শিশির খুশি হলো। তার বোন নেই, রিয়াকে সে নিজের বড় বোনই ভাবে, কিন্তু তার চোখ জোড়া রিয়ার পাশে অন্য কাউকে খুঁজছে। রিয়া খানিক বাদেই কেবিন থেকে বেরিয়ে গেলে শিশির মনে হলো শিশিরের চোখে আনিশাকে খুঁজছে। হঠাৎই তার মনে হলো আনিশা কেন আসতে যাবে এখানে। সে হয়তো জানেও না তার এই অবস্থার ব্যাপারে, কিন্তু তাকে অবাক করে দিয়ে আনিশা ধীর পায়ে কেবিনের সামনে এসে নিশ্চুপভাবে দাঁড়িয়ে আছে।
শিশিরের মনে শীতল হাওয়া বয়ে গেল। হৃৎস্পন্দন ধীরে ধীরে বাড়তে শুরু করলো। ক্রমে তা অস্বাভাবিক হলো। মনে হলো বুকের ভেতরে কে যেন হাতুড়ি পেটাচ্ছে, যেন এক্ষুনি পাঁজরের হাড়গুলো ভেঙে যাবে। শিশির আনিশাকে ভেতরে আসতে বলল। বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে। আনিশা শিশিরকে কি বলবে ভেবে পাচ্ছে না। সে চুপচাপ দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর সে রিনরিনে কণ্ঠে শিশিরকে বেশ কয়েকটা প্রশ্ন করলো। শিশির উত্তর দিতে পারল না। গলাটা তার শুকিয়ে আসছে। সে তৃষ্ণার্ত, ভীষণভাবে তৃষ্ণার্ত। সে পানি চাইল আনিশার কাছে। আনিশা হন্তদন্ত হয়ে পানি ভর্তি গ্লাস নিয়ে এলো। শিশির যন্ত্রণায় উঠতে পারছে না। আনিশার খুব মায়া হলো। সে শিশিরকে উঠতে সাহায্য করতে চাইল, কিন্তু তার দুহাত সে পেশিবহুল শরীরে পুরোপুরি ধরতে ব্যর্থ হলো। সে শিশিরকে ভালো করে ধরে উঠে বসতে সাহায্য করলো। লজ্জায় তার মুখখানি লাল টমেটো হয়ে গেছে। শিশু কিঞ্চিত ঠোঁট ছড়িয়ে হাসল। তার প্রেয়সীর লজ্জারাঙা মুখশ্রী দেখে যেন আনিশার লজ্জা কয়েকশো গুণ বেড়ে গেল। আনিশা তাকে পানি খাইয়ে দিলে সে নিজের গলাটা ভিজিয়ে নেয়। আনিশা এখনো চুপচাপ দাঁড়িয়ে আছে। সে ইতস্তত বোধ করছে। কি বলবে সে খুঁজে পেল না। খানিক বসে থেকে সে চলে যেতে উদ্যত হলেই শিশির পিছন থেকে তার হাত আঁকড়ে ধরল। কেবিনের বাইরে থেকে তা স্পষ্ট দেখতে পেল আনিকা মাহমুদ। ধীরে ধীরে সময় অতিবাহিত হয়। দিনের পর রাত, আর তারপর নতুন সূর্যোদয়। টানা 1 সপ্তাহ হাসপাতালে কাটানোর পর গতকাল শিশিরকে বাড়ি নিয়ে আসা হয়েছিল। আপাতত সে ঘুমে বিভোর। তাকে ঘুমের ঔষধ দেওয়া হয়েছে। মাথার ব্যান্ডেজটা এখনও রয়েই গেছে। আনিকা মাহমুদ ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। আজকাল ছেলের জন্য বড্ড চিন্তা হয় তার। সে না থাকলে কে তার ছেলেকে এভাবে দেখে রাখবে? কথায় আছে না, সন্তানের বাবা মায়ের কাছে সব সময় সেই ছোটই থেকে যায়। ইতিমধ্যেই শিশিরের সাথে রনির কথা হয়েছে আনিশার বাসা ভাড়ার ব্যাপারে। সে তার মাকে জানিয়েছে। মায়ের সম্মতি পেয়েই সে আনিশাকে আসতে বলেছে। আনিশা তার জিনিসপত্র নিয়ে গতকাল এখানে উঠেছে। রৌদ্রোজ্জ্বল সকাল। আকাশে মেঘের ছিটে ফোঁটাও নেই। নীলাভ মেঘহীন আকাশ যেন হীরের মতো চকচক করছে। আনিশা সারা রাত ঘুমোতে পারেনি। চোখ জ্বালা করছে, শরীরটা আড়স লাগছে। 3 দিন হয়ে গেল সে এখানেই উঠেছে। অচেনা জায়গায় থাকার অভ্যাস না থাকায় রাতে ঘুম চোখে ধরা দিচ্ছে না। সে বিছানা গুছিয়ে ফ্রেশ হয়ে নিল। সে নিজেই রান্না করত, কিন্তু আনিকা মাহমুদ তাকে রান্না করতে দেননি। তিনি আনিশাকে নিজের বাড়ি ভেবেই এখানে থাকতে বলেছেন। আনিশার এখানে খুব ভালো লাগছে। সে মায়ের মতো একজন মানুষ পেয়েছে, যে কিনা একটু পরপর তাকে কোনো সমস্যা হচ্ছে কিনা তা জেনে যায়। আশরাফ আহমেদও আনিশাকে স্নেহ করেন। তিনি কালকে আনিশার সাথে খোশ গল্পে মেতেছিলেন। আশরাফ আহমেদ খুব নরম মনের মানুষ, কিন্তু তিনি তা কাউকে বুঝতে দেন না। সবাই এখানে তাকে ভালোবাসে। এমন ভালোবাসার একটা পরিবারই তো সে চেয়েছিল, কিন্তু সে তো এখানে সারা জীবন থাকতে পারবে না। এই ভালোবাসাগুলো পাবেও না। ঘুম থেকে উঠে সে হয়তো আর ফুল ভর্তি কাঠগোলাপ গাছটাও দেখতে পাবে না। এসব ভাবতে তার মন খারাপ হয়ে গেল। সে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। আনিকা মাহমুদ তাকে খেতে ইশারা করলেন, কিন্তু তার খেতে মন চাইছিল না। সে ভাত নাড়াচাড়া করতে লাগলো। বিষয়টা আশরাফ আহমেদ লক্ষ্য করলেন। তিনি স্ত্রীকে ইশারা করলেন। আনিকা মাহমুদ চিন্তিত স্বরে আনিশাকে বললেন, খাচ্ছ না কেন মা? খাবার ভালো হয়নি, অন্য কিছু করে দেব? না না আন্টি, খাবার খুব মজা হয়েছে। আপনাকে এ নিয়ে এত চিন্তা করতে হবে না। আনিশা ভাবলো মানুষগুলো তাকে নিয়ে কত ভাবে। এমন ভালোবাসা সে কি আর কখনো পাবে? তার ভাবনার মাঝে আনিকা মাহমুদ বললেন, তাহলে কেন খাচ্ছ না তুমি? আনিশা বেখেয়ালে বলতে থাকলো। সে কি বলছে সে জানে না। আমি তো এখানে সারা জীবন থাকতে পারবো না আন্টি। আপনাদের খুব মিস করব, খুব। এটাই ভাবছিলাম আমি। আনিশা মাহমুদ কিছু একটা ভাবলেন। পরক্ষণে তিনি হেসে উঠলেন। তিনি খানিক জোর করেই নিজের হাতে আনিশাকে খাইয়ে দিলেন। তার একটা কন্যা সন্তানের খুব শখ ছিল। তার যদি একটা মেয়ে থাকতো তাহলে হয়তো তিনি তাকে এভাবে আহ্লাদ করে খাইয়ে দিতেন। বরাবরের মতোই আজও শিশির দেরি করেই উঠল। অভ্যাস অনুযায়ী এখনও বিছানায় বসেই আছে, কিন্তু মায়ের ঘুষিটা আজকে আর পিঠে পড়েনি। সে আনমনেই কিঞ্চিত হাসল। সে পুরোপুরি না হলেও এখনও বেশ সুস্থ। আজ আর নিচে যেতে হয়নি তাকে। তার মা তার খাবার উপরেই দিয়ে গেছেন। সে জামা কাপড় পরে রেডি হয়ে নিল। যেভাবেই হোক সে আজকে অফিস যাবে। বাবার সাথে ক্লাস 7-এ ওঠার পর থেকে সে অফিস যেত। কিছুদিন অসুস্থ থাকার বাহানায় তার বাবা তাকে অফিসে যেতে দেননি।
তাই সে চুপে চুপে বাড়ি থেকে বেরিয়ে এসেছে। নিঃশব্দে গেটটা ভালো মতো লাগিয়ে দিয়েছে। বাড়ি থেকে যখন বের হয়ে গেছে তাহলে সে এখন নিশ্চিত অফিসে যেতে পারবে, তাকে কেউ দেখেনি ভাবতেই সে বেজায় খুশি হলো। কিন্তু সে হয়তো দেখতেই পায়নি তার আম্মাজান জানলা দিয়ে তার কর্মকাণ্ড দেখে মিটমিটিয়ে হাসছেন। আনিশা আজ ভার্সিটিতে যায়নি। সে শিশিরদের পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখছে। বাড়িটা বিশাল বড়, ভিতর থেকে যেন এক রাজকীয় জমকালো প্রাসাদ। বাড়ির ভেতরটা শৌখিন জিনিসপত্রে সাজানো। বাড়ির আনাচে কানাচে আভিজাত্য লুকিয়ে আছে। আনিশার রুমটা খুব সুন্দর। দেওয়ালের অফ হোয়াইট রং আর ভিন্টেজ কারুকাজ খচিত আসবাবপত্রগুলো পরন্ত বিকেলের আলোতে এক মোহনীয় পরিবেশের সৃষ্টি করছে। সে রুমের ব্যালকনিতে বসে আছে। এখান থেকে কাঠগোলাপ গাছটা স্পষ্ট দেখতে পাওয়া যায়। গাছটা ফুলে ভরে নুয়ে আছে। গাছটিকে দেখে তার শিশিরের কথা মনে পড়েছে। সেদিন শিশির তার হাত ধরার পর তাকে কিছু বলতে চাইছিল, কিন্তু আনিশা হাত ছাড়িয়ে কেবিন থেকে বের হয়ে গেছে। এরপর থেকে সে একবারেও শিশিরকে দেখতে যায়নি, তার বাড়িতেই থেকে তাকেই দেখতে যায়নি। কাকতালীয়ভাবে তাদের সামনাসামনি কথা বলার সুযোগও খুব কমই হয়েছে। ব্যাপারটা আশ্চর্যের না? সেদিন শিশিরের চোখে কিছু একটা তো ছিল। কী ছিল? ভালোবাসা নাকি প্রণয়? আনিশার পক্ষে সে দৃষ্টি উপেক্ষা করা অসম্ভব ছিল। তার চোখ জোড়া কিছু একটার আকুতি প্রকাশ করছিল। কিছু একটা তো বলতে চেয়েছিল সে, কিন্তু আনিশা নিষ্ঠুর মানবীর মতো চলে এসেছে। গধূলি বেলায় অপার্থিব সৌন্দর্যের পর রাতের নিকষ কালো অন্ধকারের দেখা মিলেছে। আনিশা রাতের খাবার খেয়ে নিয়েছে। সৌভাগ্যক্রমে খাবার টেবিলে শিশিরকে দেখতে পেয়েছে সে। দুই একবার তাদের চোখাচোখিও হয়েছে। চোখাচোখি হওয়া মাত্রই শিশিরের সেই চিরচেনা নজরকাড়া মিষ্টি হাসিটা দেখতে পেয়েছিল সে। আনিশার মনেই হয় না শিশিরের 21 বছর। না চেহারায় বোঝা গেলেও আচরণে কিছুতেই বোঝার উপায় নেই সে 21 বছরের অপ্রাপ্ত বয়স তরুণ সে। অফিস আর দায়িত্বে তাকে বেশ সুপুরুষই মনে হয়। শিশিরের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে পড়তে বসলো সে। খানিক বাদে ঘুমিয়ে পড়বে। যথেষ্ট রাত হয়েছে, এখন না ঘুমালে ভোরে উঠতেই পারবে না। অন্ধকারের ঘোর অমানিশা শেষে এক আনন্দ সুন্দর প্রভাতের দেখা মিলেছে, যা এখনও পুরোপুরি বিস্তার লাভ করতে পারেনি ধরণীতে। এখনও আবছা অন্ধকার বিদ্যমান। শিশিরের ঘুম ভেঙেছে একদম সকালে। তার নিজেকে কেমন যেন ফুরফুরে লাগছে। সে ব্যালকনিতে গিয়ে বসেছে। তার দৃষ্টি নিবদ্ধ হলো পদ্মপুকুরের টলমলে জলে। পার্সিয়ান জুঁয়ের তীব্র সুগন্ধ ভেসে আসছে। চারিদিক বিভিন্ন ফুলের সৌরভ নিলিবিলি প্রকৃত, যে কারোর মন নিমেষেই ভালো করে দেওয়ার মতো পরিবেশ। শিশির খানিক বাদে সিঁড়ি বেয়ে নিচে চলে গেল। নিচে নামতেই সে অভূতপূর্ব ঘটনার সম্মুখীন হলো। তার আম্মাজান তার প্রেয়সীকে নিজের হাতে খাইয়ে দিচ্ছেন। মুহূর্তটা সে তৎক্ষণিকই ক্যামেরায় বন্দি করতে চাইল। এমন মুহূর্ত আরও দু একবার দেখতে পাবে কিনা তার জানা নেই। তার দুজন ভালোবাসার মানুষ একসঙ্গে বসে আছে। আনিকা মাহমুদ তাকে কৌশলের কাছে ডেকে আনিশার পাশেই বসিয়ে দিলেন। আনিশা আর চোখে শিশিরকে দেখছে। পুনরায় শিশিরের দিকে তাকাতে তার চোখাচোখি হয়ে গেল। সে কি চাহনি? আনিশার হৃদয় কম্পিত হলো। তার গলা শুকিয়ে এলো। সে তড়িঘড়ি করে পানি খেতে লাগলো। পানি খাওয়ার সময় শিশির তার দিকেই তাকিয়ে তার বিষম উঠে গেল। শিশিরের হাসি পেল, প্রচণ্ড হাসি পেল। আনিকা মাহমুদ তাকে চোখ রাঙালে সে চুপ হয়ে যায়। আনিকা মাহমুদ দুজনকে খাইয়ে দিচ্ছেন। খাওয়া শেষে আনিশা নিজের রুমে এবং শিশির বাড়ির সামনের দিকটায় হাঁটাহাঁটি করছে। শিশিরের পদ্ম পুকুরের কৃত্রিম উপায়ে তৈরি। শিশির নিজেই বাগানের একপাশে মাটি খুঁড়ে তাতে সিমেন্টের আস্তরণ দিয়েছে। পুকুরের ছোট্ট দুটো অনিন্দ সুন্দর পদ্মও ফুটে আছে, যে ফুলগুলোর দিকে বেশ কিছুক্ষণ ধরে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আনিশা ব্যালকনিতে দাঁড়িয়ে থেকে তাকে লক্ষ্য করছে। তার ইচ্ছে করছে শিশিরের ঘন কালো চুলগুলোতে হাত দিয়ে এলোমেলো করে দিতে, তার সাথে পদ্মপুকুরের পাশে বসে এই সুন্দর মুহূর্ত উপভোগ করতে। কেন হচ্ছে এমন? সে কি নিচে দাঁড়ানো পুরুষটির প্রেমে পড়েছে? কিন্তু কখন? সে উত্তর খুঁজে পেল না, হয়তো খুঁজতেও চাইলেও না। আনিশা আজ ভার্সিটিতে গিয়েছে। সে আজ দ্রুত ফিরবে, কারণ আকাশে প্রচণ্ড বেগে বিদ্যুৎ চমকাচ্ছে। ঘন কালো মেঘে ছেয়ে আছে ধরণী, যেন আকাশ জুড়ে মেঘগুলো ছুটোছুটি করছে। যে কোনো সময় ধরণীতে বাড়ি ধারা আছড়ে পড়বে।
চারিদিক অন্ধকার হয়ে আসছে। আনিশা বাড়ি ফিরে এসেছে, আস্তে আস্তে প্রায় ভিজেই গেছে। সে জামা কাপড় পাল্টে নিচে নামতেই দেখতে পেল আনিকা মাহমুদ তার রুমে ঘুমাচ্ছেন। তিনি আনিশার খাবার টেবিলে ঢাকা দিয়ে রেখে ঘুমাতে গেছেন। আনিশার মুখে স্মিত হাসির রেখা ফুটে উঠল। মানুষটা নিজের মেয়ের মতো আগলে রাখেন তাকে, তাই তো আনিশার জন্য ওনার কত শত চিন্তা। বৃষ্টির তীব্রতা বাড়ছে, বৃষ্টির ফোঁটাগুলো ছন্দময় শব্দধ্বনি সৃষ্টি করছে। বৃষ্টির ফোঁটাগুলোকে আনিশার ছুঁয়ে দিতে খুব ইচ্ছে করলো, ভীষণভাবে ভিজতে ইচ্ছা করলো ওর। আজ সে ভিজবে, প্রাণ খুলে ভিজবে, বৃষ্টিতে দুহাত মেলে ভিজবে। কিন্তু তার জন্য তো ছাদের চাবির প্রয়োজন। চাবিটা তো শিশিরের কাছে। সে ধীর পায়ে নিঃশব্দে শিশিরের রুমের দরজায় সম্মুখে গেল। দরজাটা লাগানো, তার মানে শিশির ভিতরেই আছে। সে নক করলো দুবার, দরজাটা খট করে খুলে গেল। শিশিরের মুখটা কেমন যেন চুপসে আছে। শিশিরকে দেখে মনে হচ্ছে সে কিছু লুকোচ্ছে। আনিশা চাবি চাইলে সে আনিশার দিকে কিছুক্ষণ তাকিয়ে চাবিটা দিয়ে দিল। আনিশা ছাদের দিকে অল্প অল্প করে এগিয়ে যাচ্ছে, হাত দিয়ে বৃষ্টির পানি ছুঁয়ে দিচ্ছে। বৃষ্টির ফোঁটাগুলো তার কোমল শরীরটা বাধাহীনভাবে স্পর্শ করছে। সে দুহাত তুলে বৃষ্টিকে আলিঙ্গন করছে। বৃষ্টির শীতলতা তার সমস্ত গা কাঁপিয়ে তুলছে। অন্যদিকে কেউ তার প্রেয়সীকে দেখছে, একান্তই তার প্রেয়সী। বৃষ্টির ফোঁটাগুলোকে তার হিংসে হলো। সে ভাবল যদি সে বৃষ্টির ফোঁটা হতো তাহলে আনমনে আলকে ছুঁয়ে দিতে পারত তার প্রেয়সীকে। সে সিদ্ধান্ত নিল আজকে এবং এখনই সে তার মনের কথা তার প্রেয়সীকে জানাবে। সে দৌড়ে নিচে চলে গিয়ে খানিক বাদেই ফিরে আসলো। চুপিসারে নিঃশব্দে হাঁটু গেড়ে বসলো ঠিক আনিশার পেছনে। মোহগ্রস্তের ন্যায় অনুচ্চ স্বরে আনিশাকে ডাকলো। আনিশা পেছনে ফিরে তাকাতেই সময় যেন আরো একবার থমকালো। দুজোড়া চোখ একে অপরের দিকে স্থির হলো। শিশিরের নিষ্পলক দৃষ্টি তার প্রেয়সীর দিকে নিস্তব্ধ হলো। থেকে থেকে অনাকাঙ্ক্ষিত অনুভূতিরা শরীরে শিহরণ জাগিয়ে দিল। আনিশা পলকহীন চোখে দেখলো সেই সৌন্দর্যের পুরুষটির চোয়াল ছুঁয়ে বৃষ্টির ফোঁটাগুলো জড়িয়ে পড়েছে। আনিশার কণ্ঠস্বর রোধ হয়ে এলো, শরীরের রন্ধে রন্ধে বিদ্যুৎ খেলে গেল, পেটে অসংখ্য প্রজাপতিরা উড়োউড়ি করল। বৃষ্টির ছন্দময় শব্দগুলো তীব্র হলো। শিশির আনিশার ঠোঁটের পানে তাকিয়ে বার কয়েক শুকনো ঢোক গিলল। তার প্রেয়সীর আরমিক্ত অধর যুগল ক্ষীণভাবে কাঁপছে। সে তৃষ্ণার্তের মতো পুনরায় ঢোক গিলল। বারংবার মোহিত হচ্ছে তার হৃদয়। সে পুনরায় মোহগ্রস্তের ন্যায় পড়ল। প্রেয়সী, আমি জানি না কিভাবে ভালোবাসা ব্যক্ত করতে হয়, তবু তোমায় ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি। তোমার স্নিগ্ধতা আমায় বরাবরই মাতাল করে। আমার হৃদস্পন্দন কম্পিত হয়, স্তম্ভিত হয় দু চোখের দৃষ্টি। তোমার নিষ্পাপ মুখটা আমার কাছে সদ্য ফোটা কাঠগোলাপের ন্যায়। প্রতিটা গ্রীষ্মের সূর্যের প্রখর তাপে আমি তোমাকে ভালোবাসতে চাই। প্রতিটা বর্ষায় বৃষ্টি বিলাসে তোমাকে চাই। হাজার বসন্ত একসাথে পাড়ি দিতে চাই। প্রতিটা শিশির বিন্দুতে আমি তোমাকেই চাই। সারা জন্মের জন্য আমার হয়ে থাকবে তো প্রেয়সী? ধরণী থেকে বৃষ্টির প্রকোপ যায়নি, এখনো গগন কাঁপিয়ে প্রবল গতিতে বাড়িধারা ধরিতে আছড়ে পড়ছে। আশেপাশের গাছপালাগুলো সতেজ দেখায়। গাছপালার ফাঁক ফোকর থেকে ছোট ছোট পাখিগুলো কিচিরমিচির শব্দ করে ডাকে। কয়েক মাস কেটে গেছে। সেদিনের দুই মানবী এখন উতাল প্রেমে মত্ত। সেদিন তার বৃষ্টি বিলাসে আরো কিছুক্ষণ স্থায়ী হয়েছিল। দুটি মনে প্রণয়ে ঘটেছিল বারংবার, যার ফলস্বরূপ পরের দিন দুজনেরই শরীর কাঁপিয়ে জ্বর বেঁধেছিল। আনিকা মাহমুদ অস্থির হয়ে পড়েছিলেন। কাকে সামলাবেন তিনি, তার ছেলেকে না ছেলের প্রেয়সীকে? আনিকা মাহমুদ সবই জানতেন। আনিশাকে পুত্রবধূ করতে তার কোনো আপত্তি নেই, থাকার কথাও না। তিনি আনিশাকে ভীষণ ভালোবাসেন। এই কয়দিনে দুজনের প্রণয়ে গভীর থেকে গভীরতর রূপ নিয়েছে। দুজনে খুনসুটিতে সারা বাড়ি মাথায় তুলেছে। ছাদ থেকে বাগান কোনো জায়গা বাদ রাখেনি। আনিকা মাহমুদ আর আশরাফ আহমেদ ছেলের এমন পরিবর্তনে পেয়ে যায় খুশি। তারা কিছুদিন পরেই আনিশার বাড়িতে সম্বন্ধ পাঠাবেন। বাড়ির বউ নয়, মেয়ে করতেই নিয়ে আসবেন আনিশাকে। গোধূলি লগ্ন, আকাশে লালচে আভা ছড়িয়ে ছিটিয়ে আছে। পরন্ত বিকেলের স্নিগ্ধ আলো চারিপাশে বিমোহিত করছে। মৃদুমন্দ বাতাসে আনিশার কপালের কাছে ছোট্ট চুলগুলো উঠছে।
তারা দুজনে একসাথে বসে আছে। শিশিরের পাশে বসা অপরূপ সুন্দরী নারীটা তার অন্তঃস্থলে থাকা হৃদস্পন্দন, তার একমাত্র ঠিকানা। দুজনে বসে আছে পূর্ব দিকের ছোট্ট পদ্মপুকুরের পাশে, পাঁচজোড়া পদ্মপুকুরে ডোবানো। আনিশার মসৃণ খোলা চুল শিশির একটা কাঠগোলাপ গেঁথে দিয়েছে, খুব যত্নে উঠতে থাকে চুলগুলো কানের কাছে গুজে দিয়েছে। আনিশার গাল আছে লাল বর্ণ ধারণ করেছে, কি ভীষণ মায়াবী লাগছে তার প্রেয়সীকে। আর তার অধর যুগল ছড়িয়ে আছে অনবদ্য মিষ্টি হাসি। দুজনের দৃষ্টি একে অপরের দিকে স্থির হলো। শিশিরের হৃদয় শিউরে উঠল সে চাহনিতে। শিশির বিমুগ্ধ হলো, হৃদয় ক্ষত বিক্ষত হলো। প্রেয়সীর চোখ যেন নয়, কোনো এক অতর সিন্ধু। তার মুখবয়বে অসামান্য মুগ্ধতা বিরাজ করছে পাশে বসা রমণীর জন্য। দুজনের হৃদস্পন্দন অস্বাভাবিক গতিতে বেড়ে গেল। অনাকাঙ্ক্ষিত অনুভূতিগুলো মাথাচাড়া দিয়ে উঠল, কিন্তু সেসব নিষিদ্ধ অনুভূতিতে বিবেক সায় দিল না। এখনও যে তাদের সম্পর্কের পূর্ণতা পাওয়া বাকি, বৈধতা পাওয়া বাকি। নিস্তব্ধ নিকষ কালো অন্ধকার, আশেপাশে কোথাও কোনো কোলাহল নেই, সব নির্জন। তীব্র শীতল হাওয়া বইছে, মাথার উপরে এক টুকরো চাঁদ জলজল করছে। রাতে খাওয়া দাওয়া শেষে শিশিরের বাবা মা ঘুমিয়ে পড়লেও বাকি সবাই জেগে আছে। সন্ধ্যায় রনি আর রিয়া এসেছে। তারা চারজন মিলে আজ রাত্রে বিলাস করবে। সবাই একসঙ্গে নিশাচর পাখি হবে, কেউ ঘুমাবে না। তারা ছাদে মাদুর বিছিয়ে দিল। নিস্তব্ধ শীতল পরিবেশ, সবাই একে একে গোল হয়ে বসেছে। নানান গল্প গুজবও চলছে। সব ছাড়িয়ে শিশিরের দৃষ্টি আনিশার দিকে। রূপালী চাঁদের আলোয় তার প্রেয়সীর মুখবয়বে সৌন্দর্যটা উপচে পড়ছে। শিশির ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকায় আনিশা লজ্জা পেল। রনি বিষয়টি লক্ষ্য করে কোণে দিয়ে শিশিরের পেটে গুঁতো মারতেই সে সম্বিত ফিরে পেল। মুহূর্তেই সবার মাঝে পিনপতন নীরবতা বিরাজ করলো। সবাই এমন ভাব ধরল যেন তারা কিছুই দেখেনি। শিশির কিছু বুঝতে না পেরে সবার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে। শিশিরের কাণ্ড দেখে সবাই মুখ টিপে টিপে হাসি আটকানোর চেষ্টা করছে, কিন্তু রাজ্যের নীরবতা ভেদ করে রনি হো হো করে হাসতে শুরু করলো। শিশির লাঠি নিয়ে তার পিছনে ছুটলো। এতে যেন সবার হাসির মাত্রা আরো বেড়ে গেল। শিশির ভাই আমার, তুমিও এখন আর সিঙ্গেল নও। বলে পুনরায় হাসতে শুরু করলো রনি। শিশির অবশেষে তার কাছে হার মারল। মন্ত্রমুগ্ধের ন্যায় আনিশার দিকে তাকিয়ে স্বীকার করলো, হ্যাঁ, আমি তাকে ভালোবাসি। এই প্রকৃতি সাক্ষী আমি তাকে ভালোবাসি। এই চাঁদের আলো সাক্ষী আমি তাকে ভালোবাসি। এই নিস্তব্ধ নির্জন দীর্ঘ রজনী সাক্ষী আমি তাকে ভীষণ ভালোবাসি। আনিশা এবং শিশিরের দিনকাল হেসে খেলে ভালোই যাচ্ছিল, কিন্তু এই সুখ তাদের কপালে বেশি দিন সইল না। মেঘের মতো ঘন কালো অন্ধকার ঘনিয়ে এলো তাদের ভাগ্যে। এক তপ্ত রৌদ্রোজ্জ্বল দুপুরে হঠাৎ করেই আনিশার কাছে একটি ফোন কল এলো। তড়িঘড়ি করে ফোন কানে নিতেই তার কর্ণপাত হলো কিছু যন্ত্রণাময় করুণ তিক্ত শব্দ। তার হৃদয়ের অন্তঃস্থলে ভয়াবহ রক্তক্ষরণ হলো। ভার্সিটি থেকে এক ছুটে বাড়িতে চলে আসলো। বুকখানা ধরফর করছে, হাঁপিয়ে উঠেছে কায়া। মনে অসহ্যকর ব্যথা, হৃদস্পন্দন খামছে ধরার মতো ব্যথা। হুড় মুড়িয়ে ঘরে প্রবেশ করলো সে। দ্রুত কিছু জামা কাপড় নিয়ে ব্যাগে ভরে নিল। পরনের খামার্ত পোশাকও নিয়ে যেভাবে ছুটে এসেছিল ঠিক সেভাবেই চলে গেল। বাড়ির কাউকে বলে যাওয়ার কথা মস্তিষ্ক থেকে বেমার লোম বেরিয়ে গেল। আনিকা মাহমুদ এবং আশরাফ আহমেদ ড্রয়িং রুমে বসেছিলেন। আনিশাকে এভাবে ছুটে আসতে দেখে আর বেরিয়ে যেতে দেখে কেউ কিছু বুঝে উঠতে পারলেন না। কিছু জিজ্ঞাসা করার আগেই ঝড়ের বেগে ছুটে বেরিয়ে গেল আনিশা। তারা দুজনেই চিন্তিত বোধ করলো। কি হয়েছে তা জানার জন্য আনিকা মাহমুদ আনিশার নাম্বারে কল করলেন, কিন্তু আনিশার ফোনটা বন্ধ শোনায় চিন্তায় কপাল একাধিকবার ভাঁজ পড়ল তাদের। শিশির অফিসে গুরুত্বপূর্ণ মিটিং শেষ করে মাত্রই বেরিয়েছে। তখনই শিশিরের ফোনে আশরাফ আহমেদের কল এলো। তিনি একটু আগে ঘটে যাওয়া ঘটনার আদ্যপান্ত শিশিরকে জানালেন। শিশিরের মুখের অভিব্যক্তি পাল্টে গেল। শিশির চিন্তিত হয়ে আনিশার ফোন কল করলো, কিন্তু সেও আশাহত হলো। ফোনটা বন্ধ। চিন্তায় কপালের রগগুলো ফুলে উঠল তার। সে ভেবে বলল না আনিশা কোথায় যাবে, আর এভাবে কাউকে কিছু না বলে সে বাইক নিয়ে দ্রুত বাড়ি পৌঁছালো। এর মধ্যে কয়েকবার কল করলো আনিশার ফোনে, কিন্তু ফলাফল শূন্য। চারিদিক থেকে চিন্তায় তাকে ঘিরে ধরল। কেমন শূন্যতা অনুভব হলো, হৃদস্পন্দন হারিয়ে ফেলার মতো শূন্যতা। সে বিকেলে অবধি অপেক্ষা করবে। এরপরেও যদি ফোন বন্ধ থাকে বা আনিশা ফিরে না আসে, তাহলে সে যথাযথ পদক্ষেপ নেবে।
এদিকে আকাশে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। আচ্ছা অন্ধকার দেখা যাচ্ছে, আকাশের লালচে আভা বিলীন হয়ে যাচ্ছে। মৃদুমন্দ হাওয়া বইছে, কিন্তু এই হাওয়া আনিশার কাছে বিষাক্ত মনে হলো। তিক্ত অনুভব মনে হলো। দুপুরে তার মামা বাড়ি থেকে কল এসেছে। তার নানু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ভীষণ অসুস্থ তিনি, যে কোনো সময় আয়ু ফুরিয়ে যেতে পারে, এমনটাই তাকে জানানো হয়েছে ফোনের অপর প্রান্ত থেকে। আনিশার পুরো পৃথিবী দুলে উঠেছিল, মস্তিষ্কে শূন্য অনুভব হয়েছিল। সে প্রায় পৌঁছেই গেছে গ্রামে, তার মামা বাড়িতে। আখি যুগল থেকে ঝরে পড়া অশ্রুগুলো মুছে নিল সে গাড়ি চালককে তার প্রাপ্য ভাড়া দিয়ে নেমে পড়ল। আর কিছু দূর হাঁটলেই তার মামা বাড়ি। ক্লান্তিতে পা দুটো আর চলছে না, তবুও সে প্রাণপণে দ্রুত চলার চেষ্টা করলো। নানুকে দেখার জন্য তার প্রাণ মরিয়া হয়ে উঠল। সে পৌঁছে গেছে। সে তড়িঘড়ি করে বাড়ির গেটটা খুলল, কিন্তু ভেতরের দৃশ্য সে হতবাক হয়ে গেল। সে বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। বাড়ির ভিতরে সম্পূর্ণ বিপরীত দৃশ্য দেখা গেল, যা আনিশাকে হতবুদ্ধি করে দিল। সন্ধ্যায় রক্তিম কৃষ্ণচূড়ার মতো আকাশে অন্ধকার ঘনিয়ে আসে, গাঢ় অন্ধকার, যেমন অন্ধকার ঘনিয়ে এসেছে আনিশার মনে। মামাবাড়ির গেট খুলতেই তার চোখে মুখে বিস্ময় ছড়িয়ে পড়ে। এ কেমন উৎসব মুখর পরিবেশ! নানুর শারীরিক অবস্থার কথা যদি সত্যি হতো, তাহলে এমন পরিবেশ তো কাম্য ছিল না। আনিশা দ্বিধাদ্বন্দ্বে ভুগল, সে কি ভিতরে যাবে? আনিশাকে এমন মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে তার মামা মামি ছুটে আসলেন। আনিশার হাত ধরে ভিতরে নিয়ে আসতে চাইলেন, কিন্তু আনিশার পা যেন চলতেই চাইল না। সে ঠায় দাঁড়িয়ে রইল। তার বুঝতে পারলেন তাদের মিথ্যে খুব সহজেই ধরা পড়ে গেছে। এক প্রকার জোর করেই তাকে ভেতরে নিয়ে যাওয়া হলো। আনিশার মনে অদ্ভুত শঙ্কার উদয় হলো, তার নানু বাড়িতে নেই, তাহলে কেন তাকে এমন মিথ্যে কথা বলে এখানে নিয়ে আসা হয়েছে? কিছু একটার আশঙ্কা তাকে ঘিরে ধরল। তার আশঙ্কা যদি সত্যি হয়, তাহলে তার এখানে আসা উচিত হয়নি। বিগত কিছুদিন যাবৎ তার মামা মামি তাকে বিয়ে দিতে উঠে পড়ে লেগেছেন, সেটাও আবার তাদের বখাটে ছেলের সাথে, যে দিনভর মদ আর নেশায় বুঁদ হয়ে থাকে। অনিশা সরাসরি নাকচ করেছে তাদের প্রস্তাব। সে কিছুতেই এ বিয়ে করতে রাজি না। আনিশা তাদের ফোন দিয়ে খুব ভালোভাবেই বুঝতে পেরেছে তার মায়ের সম্পত্তির উপর তো তার মামের আগের থেকেই নজর ছিল, কিন্তু এই নজর যে এতখানি গড়িয়ে যাবে সে গুণাক্ষরেও টের পায়নি। যার ফলস্বরূপ মামা মামির এই কুৎসিত পরিকল্পনায় ফেসে গেছে সে। মধ্যরাত, গাঢ় নিস্তব্ধ অন্ধকার, চারিদিকে নিশাচর প্রাণীরা ডাকাডাকি করছে। শিশির তাড়াতে কর্ণপাতও করল না। সে ব্যালকনিতে বসে চোখ বুজে আছে। আনিশার ফোন বন্ধ না হলেও কেউ ফোন তুলছে না। তার ফোন ট্র্যাক করে জানা গেছে আনিশা তার মামা বাড়ি গেছে। আনিশা তাকে তার মামা মামির ব্যাপারে সব বলেছে, কিভাবে তার মামি প্রতিনিয়ত তিক্ত কথায় তার মন বিষিয়ে তোলে। কিন্তু তার মনে বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খেল। কি এমন ঘটেছে সেখানে যে আনিশা এভাবে হন্তদন্ত হয়ে ছুটে গেল? কেন সে কাউকে কিছু বলে গেল না? তার ফোন বন্ধ না থাকা সত্ত্বেও কেউ কেন ফোন তুলছে না? ওর কিছু হয়নি তো? শিশিরের মাথা যন্ত্রণা শুরু করলো। যন্ত্রণার মাথায় চুল খামচে ধরলো ও। শিশির পুরোপুরি না হলেও খানিকটা নিশ্চিত হয়েছিল আনিশা তার মামা বাড়িতেই আছে জেনে, কিন্তু মস্তিষ্কে ঘুরপাক খেতে থাকা প্রশ্নগুলো তাকে নিশ্চিত থাকতে দিল না। রাজ্যের চিন্তা ভর করলো মাথায়। সে না বলে কারোর বাড়ি হুট করে চলে যেতে পারে না। আর যদি আনিশার গ্রামের কেউ জানতে পারে একটা ছেলে তাকে খুঁজতে এসেছে, তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। গ্রামের মানুষজন তিলকে তাল বানাতে খুব ভালো করেই জানে। কিন্তু শিশির এ ব্যাপারে কিছু ভাবল না। যে যাই ইচ্ছে মনে করুক, তাতে তার কিচ্ছু যায় আসে না। সে কারোর পরোয়া করে না। যে করেই হোক সে আনিশার কাছে যাবে। এই নিস্তব্ধ নির্জন রজনীকে আনিশার সুবিশাল মনে হলো, যেন শেষ হচ্ছে না রাত্রি, কাটছে না প্রহর। সন্ধ্যায় যখন সে ঘরে প্রবেশ করে, তখন সে তার মামা মামির কাছে এমন মিথ্যের কারণ জানতে চায়। কিন্তু তার মামা মামি ঘুরিয়ে ফিরিয়ে একই কথা বলেন, তাদের ছেলেকে আনিশার বিয়ে করতে হবে। আনিশার হৃদয় মুষড়ে উঠল। সে এটা কিছুতেই পারবে না। সে কিভাবে পারবে শিশিরকে ছাড়া থাকতে? কিভাবেই বা এমন মানুষের ঘর করবে সে? সে শিশিরের কথা মামা মামিকে জানায়, তার ভালোবাসার কথা জানায়, কিন্তু তাতে কোনো লাভ হলো না। বরং আনিশা শিশিরকে ফোন করতে নিলে জোরাজুরি করে তার ফোনও কেড়ে নেওয়া হয়। পাশেই নেশায় বুধে তুর্যের বিচ্ছিরি হাসি শোনা যায়। আনিশাকে টেহলে রুমে পাঠিয়ে তালাবদ্ধ করা হয়। কাছে বন্দি পাখির মতো ছটফট করে সে। বারংবার দরজায় কড়া নাড়ে। অপর প্রান্ত থেকে দরজা খোলা হয় না, কোনো আওয়াজই শোনা যায় না। আনিশার ভয় হয়, ভালোবাসা হারিয়ে ফেলার ভয়, শিশিরকে হারিয়ে ফেলার ভয়। সে দরজার সাথে হেলান দিয়ে বসে পড়ে। আখি যুগল হতে অজর ধারায় অশ্রু ঝরে। সে চিৎকার করে কাঁদে। পৃথিবী শূন্য মনে হয়। মামির এই কুৎসিত ষড়যন্ত্রে মামাও যে যোগ দেবে
সে ভাবতেও পারেনি। লোভ, সবই লোভ। লোভ মানুষকে অন্ধ করে দেয়। কিভাবে সে থাকবে শিশিরকে ছাড়া? এই মাতালের ঘর কিভাবে করবে? শিশির কি আসবে না তাকে নিতে? শিশির কি খুঁজবে না তাকে? সে কি করবে? কিভাবে মুক্ত হবে এই নরক যন্ত্রণা থেকে? সে অশ্রুসিক্ত নয়নে ভাবে, কোনো উপায় খুঁজে পায় না। কিন্তু হঠাৎই তার চোখ যায় ঘূর্ণীয়মান ফ্যানের দিকে। কুচিন্তা এসে ভর করে মনের কোণে। মানুষ যখন একাধিক ব্যথায় জর্জরিত হয় তখন মনের কোণে কুচিন্তারা এসে হানা দেয়। মস্তিষ্ক কার্যক্ষমতা হারায়, নিজেকে বদ্ধ পাগল মনে হয়। আনিশার মনে আত্মহত্যার চিন্তা আঁকিবুকি করে। মনে হয় এটাই একমাত্র পথ, কিন্তু তাই কি? আনিশা থেমে যায়। এ কি ভাবছে সে? এ যে ভীষণ পাপ। পরক্ষণেই আনিশা ভাবে, সে মারা গেলে শিশিরের কি হবে? শিশির কি তাকে ভুলে যাবে? আনিশা চিৎকার করে কাঁদে। এই মরণ যন্ত্রণা থেকে মুক্তি মিলবে কি কখনো? রৌদ্রজল নীলছে আকাশ, সুন্দর ঝলমলে সকাল। কিন্তু এই সকাল শিশিরের নিকট মোটেও সুন্দর ঠেকল না। সে সকাল সকালে রেডি হয়ে নিল। সে একাই যাবে গ্রামে, আনিশাকে তার কাছে নিয়ে আসবে। আনিশা ব্যতীত একদিনও তার কাছে এক আলোকবর্ষ মনে হয়। আনিশার শূন্যতা মনে ভীষণ পীড়া দেয়। বুকটা মরুভূমির মতো খা খা করে ওঠে। সে বাবা মায়ের থেকে অনুমতি নিয়ে বেরিয়ে পড়ে। গন্তব্যে পৌঁছাতে 4-5 ঘন্টা সময় লেগে যেতে পারে। সে বাইকে চড়ে রওনা দেয় আনিশার মামাবাড়ির উদ্দেশ্যে। বন্দি পাখি লোহার খাঁচায় যেমন মাঝে মধ্যে খোলা হয়, তেমনি আনিশার কক্ষের দরজাও খোলা হয়েছে। সে বিছানায় উপর হয়ে শুয়ে আছে, যেন মৃত লাশ। দীর্ঘ লম্বা চুলগুলো উস্কো খুস্কো হয়ে মেঝেতে লুটিয়ে আছে। তার মামি খাবার নিয়ে এসেছেন। তিনি কর্কশ রুক্ষ স্বরে আনিশাকে ডাকেন। এত ঢং না করে তাড়াতাড়ি উঠে যা, খাবার খেয়ে আমাকে উদ্ধার কর, যত সব আদিক্ষেতা। বলেই খাবারের থালাটা শব্দে টেবিলের উপরে রাখেন। আনিশা নিষ্পাপ দৃষ্টিতে দেখে। মুহূর্তে তার মাথায় দাবানল জ্বলে ওঠে। সে রাগে ভাতের থালা মাটিতে ছুঁড়ে ফেলে। আনিশার মামি ক্রোধের আধিক্যে তার গাল চেপে ধরেন। পরপর সজোরে 3টে থাপ্পড় মারেন তার গালে। কপোলদ্বয়ে আঙুলের ছাপ স্পষ্ট হয়। আনিশার চোখ জোড়া ছলছল করে। সে মাটিতে বসে পড়ে। তাকে পুনরায় সেই অন্ধকার ঘরে তালাবদ্ধ করা হয়। আনিশা পাথুরে মূর্তির ন্যায় বসে থাকে। চোখ থেকে অশ্রু বেয়ে মাটিতে পড়ে। সে ভাবে শিশির কিভাবে তাকে ছাড়া আছে। সে কি তাকে খুঁজবে না? রৌদ্রের তেজ কমে এসেছে। গোধূলি লগ্নের লালচে আভা আকাশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে, যেন কোনো শিল্পীর দক্ষ হাতে করা কারুকাজ। শিশির তার গন্তব্যস্থলে পৌঁছে গেছে। সে আনিশার মামাবাড়ির রাস্তা চেনে না। সে পথযাত্রীদের জিজ্ঞাসা করে। একসময় সে ঠিকানাও পেয়ে যায়। সে দ্রুত পায়ে হাঁটে। পথটাকে তার সুদীর্ঘ মনে হয়। পথটা যেন শেষই হচ্ছে না। সে মনে অস্থিরতা অনুভব করে। মনে সংশয় জাগে, সঠিক পথে এগোচ্ছে তো সে? সে পথিকের বলা ঠিকানা অনুযায়ী একটা বাড়ির সামনে পৌঁছায়। সে গেট খুলে ভিতরে প্রবেশ করে। তুর্য নিজেদের বাড়ির অচেনা কাউকে আসতে দিকে শিশিরের পথ আটকে দাঁড়ায়। তুর্য তাকে তার পরিচয় জিজ্ঞাসা করে। সে উত্তর দেয় এবং জিজ্ঞাসা করে এটাই আনিশার মামার বাড়ি কিনা। শিশিরের নাম এবং কথাবার্তা শুনে সে কিছু আন্দাজ করে। সে তার বাবা মাকে ডাকে। আনিশার মামা মামি ঘর থেকে বেরিয়ে আসেন। শিশির তাদেরকে আনিশার কথা জিজ্ঞাসা করলে আনিশার এখানে আসার কথা তারা পুরোপুরি অস্বীকার করেন। শিশিরের সন্দেহ হয়। সে তাদের সঙ্গে তর্কে জড়িয়ে যায়, কারণ সে জানে আনিশা এখানেই আছে। বাইরে চেঁচামেচি শুনে আনিশার দরজায় কান পাতে। তার কর্ণকুহরে প্রবেশ করে প্রাণপ্রিয় পুরুষের সেই চিরচেনা কণ্ঠের স্বর। আনিশা বুঝতে পারে শিশির এখানে এসেছে। সে জোরে জোরে দরজা ধাক্কাতে থাকে। সে শিশির নাম ধরে চিৎকার করে ওঠে। শিশির তা শুনতে পায়। তার হৃদয় দগ্ধ হয়। তালাবদ্ধ একটা ঘর থেকে পুনরায় আনিশার চিৎকার ভেসে আসে। শিশির জোর করে ঘরে প্রবেশ করতে চায়, কিন্তু পেছন থেকে কেউ তার মাথায় জোরে আঘাত করে। সে করুণ আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ে। শেষ বিকেলের রঙিন আকাশ, মেঘগুলো যেন রক্তে রাঙানো কোনো শিল্পকর্ম। খানিক বাদে ধরনী অন্ধকারে তলিয়ে যাবে। নিস্তব্ধ হবে পরিবেশ। শিশিরের মাথায় আঘাত করা ব্যক্তিটি তুর্য। লোহার রডের সাহায্যে সর্বশক্তি দিয়ে আঘাত করে সে। শিশির চেতনা হারায়। পেছন থেকে হঠাৎ আক্রমণে মাটিতে লুটিয়ে পড়ে সে। মাথা থেকে রক্তের স্রোত বয়ে যায়। শিশিরের আর্তনাদ শুনে আনিশার চোখ মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সে উন্মাদের মতো দরজা ধাক্কায়, গলা ফাটিয়ে চিৎকার করে। কেউ শোনে না তার কথা, কেউ খুলেও দেয় না দরজা। আনিশার নিজেকে কেমন জানি পাগল পাগল মনে হয়।
সে তড়িঘড়ি করে কোনো মতে জানলার কপট খুলে দেয়। বাইরের দৃশ্যে তার রক্ত হিম হয়ে আসে। শিশিরের রক্তাক্ত নিথর দেহটা খুঁটির সঙ্গে বেঁধে ফেলা হয়। মাথার চুল চুইয়ে চুইয়ে রক্ত ঝরে, মুখখানা ভয়াবহ ফ্যাকাশে দেখায়। দু হাতের পিছন নিয়ে বাঁধা হয়। আনিশার গলা দিয়ে আওয়াজ বের হয় না। সে নিস্তব্ধ চোখে দেখে। সহসা তার চোখ যায় 6 জন লোকের দিকে। তাদের মুখশ্রী ভয়াবহ হিংস্র। তারা লাঠি হাতে শিশিরের নিকট এগিয়ে আসে। আনিশার ভয় হয়, প্রিয় মানুষটা হারিয়ে ফেলার ভয়। আনিশার মামা মামি এবং ধৈর্যও এগিয়ে আসে। তার মামা লাঠিওয়ালা লোকগুলোকে নির্দেশ দেন, মেরে মেরে রক্তাক্ত করে দে একে, এমন মারবি যেন প্রেমের ভূত ছুটে যায় মাথা থেকে। কিন্তু সাবধান, মরে টরে গেলে সমস্যা, শুধু খেয়াল রাখবি মরে যেন না যায়। নির্দেশ পাওয়া মাত্র লোকগুলো চেতনাহীন শিশিরকে বেধড়ক মারধর করে। এক একজন সর্বশক্তি দিয়ে আঘাত করছে শিশিরের উপরে। এতগুলো মানুষের হিংস্র আঘাতে রক্তাক্ত হয়ে শিশিরের সমস্ত শরীর। আনিশার 2 হাতে মুখ ঢেকে 2 কদম পিছিয়ে যায়। সে দেখতে পারছে না শিশিরকে এই অবস্থায়। সে জানলা ধরে জোরে জোরে ধাক্কায়, গগন কাঁপিয়ে চিৎকার করে। তার চিৎকার বাড়ির আনাচে কানাচে প্রতিধ্বনিত হয়। সে চিৎকার করে কেঁদে ওঠে, মামা মামি তোমাদের পায়ে পড়ি, ওকে ছেড়ে দাও, এভাবে মেরো না ওকে, ও কিচ্ছু করেনি, ওকে ছেড়ে দাও, তোমরা মেরো না, দয়া করো, মেরো না ওকে, আল্লাহর দোহাই লাগে, ওকে ছেড়ে দাও। আনিশার আত্মনাদে কারোর মনও গলে না। বাইরে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর মনে যেন পাথরের মতো শক্ত। তাদের মনে কোনো দয়া মায়া নেই, মনুষ্যত্বও নেই। আনিশার মনে প্রশ্ন জাগে, এরাও কি মানুষ? এদের মন টন কি ইট পাথরের তৈরি? মানুষ হয়ে কিভাবে আরেকটা মানুষকে মারে এরা? আনিশার হৃদয় মুষড়ে ওঠে, বুকের রক্তক্ষরণ হয়। আনিশা উন্মাদের মতো কাঁদে। চোখ থেকে বোধ হয় এবার অশ্রুর বদলে রক্ত ঝরবে। তবুও সে থামে না, চিৎকার করে কাঁদে। পুনরায় মামা মামির কাছে অনুরোধ করে, প্লিজ মামা ছেড়ে দাও ওকে, আর মেরো না, মরে যাবে ও, দয়া করে আর মেরো না, ও চলে যাবে, আর কখনো আসবে না, প্লিজ মামা ছেড়ে দাও ওকে, আমি তোমাদের সব কথা শুনবো মামি, আমি তুর্যকে বিয়ে করতেও রাজি মামি, আর মেরো না তোমরা ওকে। আনিশার কথায় কাজ হয়। মামার নির্দেশে লাঠিওয়ালাদের লাঠি থামে। খুঁটির বাঁধনও খোলা হয়। শিশিরের নিথর দেহটা গাড়িতে তোলা হয়। আনিশার থেকে শিশিরের বাড়ির ঠিকানা জেনে নেওয়া হয়। তারা রাতের আধারে বাড়ির সামনে ফেলে দিয়ে আসবে শিশিরকে। শিশিরের বাড়িটা শহরের নির্জন প্রান্তে হওয়ায় সিসি ক্যামেরার ভয়ও নেই। গাড়িটা রওনা হয় শহরের উদ্দেশ্যে। নিস্তব্ধ গাঢ় অন্ধকার রজনী, নিকষ কালো অন্ধকারে চাঁদের উজ্জ্বলতা বিলীন হয়ে গেছে, হারিয়ে গেছে আলো। অন্ধকার অতলে। এই অন্ধকার তো কেটে যাবে, এ রাতের শেষও হবে, প্রভাত হবে, কিন্তু আনিশার জীবনের অন্ধকার কাটবে তো? অন্ধকার শেষে ভোরের আলো ফুটবে তো? নিকষ কালো অন্ধকার ভেদ করে সূর্যের প্রখর রশ্মি আলোকিত করল ধরণীকে। প্রতিটি অন্ধকার রজনী শেষে ভোরের আলো ফুটবে, এ তো নিয়তি। আনিকা মাহমুদ বরাবরের মতো আজকেও খুব ভোরে ঘুম থেকে উঠেছেন। ভোরবেলায় উঠেই প্রথম কাজই তার বাগানের গাছগুলোতে পানি দেওয়া। তিনি পানির পাত্রে পানি ভরতে ভরতে বিষণ্ণ মনে ভাবলেন, ছেলেটা সেই যে গেল, কই এখনো তো ফোন করলো না, আবার কিছু হয়ে যায়নি তো? মায়ের মন কু গাইতে লাগলো। তিনি ছাদের গাছগুলোতে পানি দিয়ে ধীরে ধীরে নিচে নামলেন। ঘরের সীমানা পেরিয়ে বাগানে চলেও গেলেন। গাছগুলোতে পানি দিতে দিতে হঠাৎ তার চোখে পড়ল রক্তাক্ত শিশিরের নিথর দেহটা। পানির পাত্রটা হাত থেকে ফসকে নিচে পড়ে টুকরো টুকরো হয়ে গেল। তিনি মুখ চেপে ধরে চিৎকার করলেন। সামনেই তাই আদরের সন্তানের নারীছেড়া ধন নিথর হয়ে পড়ে আছে। একজন মায়ের পক্ষে কি এ দৃশ্য চোখে দেখা সম্ভব? এ ব্যথা কি সহনীয়? তিনিও সহ্য করতে পারলেন না। তিনি হাউ মাউ করে কেঁদে উঠলেন। নিস্তব্ধ চোখে দেখলেন, খুব সন্তর্পণে আলগোছে নিথর দেহেও শিশিরের মাথাটা নিজের পক্ষে চেপে ধরলেন। তার মাতৃত্ব হাহাকার করে ওঠে, কান্নায় ডুকরে ওঠে। তার দু চোখে আধার নেমে এলো। তিনি বাঁধ ভাঙা কান্নায় ঢলে পড়লেন, নিদারুণ যন্ত্রণায় বিধ্বস্ত হলেন। স্ত্রীর চিৎকারে ঘুম ছুটে গেল আশরাফ আহমেদের। তিনি হন্তদন্ত পায়ে ছুটে গেলেন বাগানে। স্ত্রীর মতোই নিস্তব্ধ করুণ চোখে দেখলেন সন্তানের দেহখানা। তিনি ধপ করে হাঁটু ভেঙে মাটিতে বসে পড়লেন। পাহাড়ের মতো দৃঢ় মানুষটাও আজ ভেঙে পড়লেন। পাহাড়ের ন্যায় দৃঢ় মানুষটাও যে মন আছে, আজ তিনি পারলেন না শক্ত থাকতে। ঠোঁট ভেঙে বাচ্চাদের মতো কেঁদে উঠলেন। ব্যস্ত হাতে ছুঁয়ে দিলেন রক্তাক্ত দেহটা। সন্তানের হাহাকারে চোখজোড়া আজও আবদ্ধ হলো। বাতা নিষেধ পেরিয়ে ঢল নামলো অশ্রুদের। তিনি দ্রুততার সঙ্গে শিশিরকে ঘরের ভেতরে নিয়ে গেলেন।
তার পারিবারিক ডাক্তারকে তলব করা হলো। ডাক্তার আস্তে আস্তে আনকার মাহমুদ অশ্রুজল চোখ ছেলের রক্তাক্ত শরীর যত্ন সহকারে মুছে দিলেন। ডাক্তার শিশিরের অবস্থা দেখে চমকে উঠলেন। কে মারলো ছেলেটাকে এভাবে? তিনি প্রশ্নবিদ্ধ চোখে আশরাফ আহমেদের দিকে তাকালেন। আশরাফ আহমেদ ইশারায় বোঝালেন তিনি এসব সম্পর্কে অবগত নন। ডাক্তার শিশিরকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বাইক অ্যাক্সিডেন্টের ক্ষতগুলো যেন পুনরায় জীবন্ত হয়ে গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, পায়ে আর মাথায় ব্যান্ডেজও করা হয়। কিছু সময় অতিক্রান্ত হতেই শিশিরের জ্ঞান ফিরে আসে। সে জ্ঞান হারানোর আগ পর্যন্ত তার সাথে যা যা হয়েছে তা খুলে বলে। আশরাফ আহমেদ তার বন্ধু ইমরান, যিনি একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা, তাকে ফোন করেন। বন্ধুর জরুরি তলব পেয়ে তিনিও ছুটে আসেন হাসপাতালে। তার সকলে মিলে এক গোপন পরিকল্পনা করেন, কিন্তু তা বাস্তবায়ন হতে আরও 2 দিন সময় প্রয়োজন। তপ্ত রৌদ্রোজ্জ্বল দুপুর, সূর্য তার কিরণ চারিদিকে বিকরিত করতে ব্যস্ত। মনে হয় প্রভাতকরের মন আজ বড্ড ভালো, তাই তো ক্ষণে ক্ষণে তার তেজ দ্বিগুণ হারে বাড়াচ্ছে। সেদিনের পর আর আনিশাকে অন্ধকার ঘরটাতে তালাবদ্ধ করা হয়নি, কিন্তু তাকে সর্বক্ষণ চোখে চোখে রাখা হয়, যেন সে পালাতে না পারে। আনিশার নানু ফিরে এসেছেন। আনিশাকে এখানে দেখে তিনি বেশ অবাক হয়েছেন। আনিশা তাকে মামা মামির বিকৃত ষড়যন্ত্রের কথা জানিয়েছেন, কিন্তু আনিশার নানুর হাত পা বাঁধা। তিনি কি বা করতে পারবেন এই বৃদ্ধ বয়সে সান্ত্বনা দেওয়া ছাড়া? তিনি আনিশাকে অভয় দিলেন, এ বিয়ে তিনি কখনোই হতে দিবেন না। তিনি আনিশাকে পালাতে সাহায্য করবেন। আপাতত তিনি আনিশাকে ধৈর্য ধরে থাকতে বললেন। আজ দুপুরে খাওয়া দাওয়ার পরই সবাই ভাত ঘুম দিয়েছে, কিন্তু আনিশার মামি বুদ্ধি করেই সদর দরজায় তালা দিয়ে ঘুমোতে গেছেন। বিরক্তিতে আনিশার মুখ তেতো হয়ে গেল। শয়তান হতচ্ছাড়ি মহিলা, কূটনীতিতে ভর্তি মাথা দিয়ে এ মহিলা ঘুমায় কিভাবে? আনিশা মনে মনে আওড়ালো, পা টিপে টিপে মামা মামির ঘরে ঢুকলো। ওই তো টেবিলের উপরেই তো তার ফোনটা। সে চুপিসারে ফোনটা নিয়ে বেরিয়ে গেল। বারান্দায় গিয়ে শিশিরের নাম্বারে কল করলো। 2 বার রিং হয়ে অবশেষে কলটা রিসিভ করলো শিশির। অপর প্রান্ত থেকে সে শিশিরের কণ্ঠস্বর শুনতে পেল। চিরচেনা পুরুষের কণ্ঠস্বর তার মনে আলোড়ন সৃষ্টি করলো। মনে হলো শত বর্ষ পরে সে শিশিরের কণ্ঠস্বর শুনেছে। সে মিনমিনিয়ে কিছুক্ষণ কথা বলে এক দারুণ ফোন দিয়ে আটলো, কিন্তু তখনই কেউ একজন পেছন থেকে তার কাঁধে হাত রাখলো এবং দ্রুত ফোন ছিনিয়ে নিয়ে গেল। গাঢ় অন্ধকার, রাতের আধারে অতল গহ্বরে তলিয়ে গেছে পৃথিবী। চারিদিকে নিস্তব্ধতা, নেই কোনো কোলাহল। সময়টা ঠিক রাতের মধ্যভাগ। বাড়ির পেছন দিক থেকে ভেসে আসছে শুকনো পাতার খচখচানির শব্দধ্বনি, যেন নিঃশব্দে কেউ হেঁটে চলেছে। না, একজন নয়, একাধিক মানুষের পদধ্বনি। তারা ফিসফিসিয়ে কথাও বলছে। আকাশে পূর্ণিমার থালার মতো চাঁদ কিরণ ছড়াচ্ছে। সবকিছু স্পষ্ট দেখা গেলেও দেখা যাচ্ছে না তাদের মুখবয়ব। তাদের মধ্যে হতে একজন নির্দিষ্ট একটা ঘরের জানালায় খুব আলতোভাবে করে নাড়ে। ঘরে থাকা শুভ্র রাঙা শাড়ি পরিহিত মানবীটি তার সংকেত পেয়ে যায়। কেউ একজন তার ঘরের দরজা খুলে দেয়। মানবীটির মাথায় সযত্নে হাত বুলিয়েও দেয়। অশ্রুজল চোখে বিদায় দেয় তাকে। শিশির, রনি আর রিয়া অন্ধকার জঙ্গলে বসে আছে। গ্রামীণ পরিবেশ, আশেপাশে শিয়াল ডাকাডাকিও করছে। তার উপর মশার ভয়াবহ কামড়। রনি বিরক্তি নিয়ে হাত পা চুলকাতে চুলকাতে শিশিরের পানে চাইল। শিশিরের অবস্থা প্রায় একই রকম। রনি বিড়বিড়িয়ে বলল, শালার, একটা প্রেমও করতে পারলাম না এখনো, কিন্তু কি কপাল দেখো আমার। বন্ধুর প্রেমিকা চুরি করার জন্য জঙ্গলে বসে মশার কামড় খেতে যা হচ্ছে। শিশির তার পিঠে ঘুষি মারল। বন্ধুই তো বন্ধুর বিপদে কাজে লাগে, আর তুই কি নেই সামান্য মশার কামড় খেতে পারবি না? এই জন্য কি তোকে বন্ধু বানিয়েছিলাম আমি? 2 বন্ধুর কথা শুনে এতক্ষণ চুপ থাকা রিয়াও হঠাৎ করেই হেসে উঠল। রাতের নিস্তব্ধতা ভেদ করে রিয়ার হাসি এতটাই অদ্ভুত শোনালো যে রনি ভয় ও বাবাকেও বলে চিৎকার করে উঠল। তার হৃৎপিণ্ড যেন শরীর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম হলো। শিশির দ্রুত তার মুখ চেপে ধরল। মুখ বন্ধ কর, এভাবে চেঁচিয়ে জঙ্গল মাথায় তুলবি নাকি? শিশিরের কথায় তার কোনো ভুকরেপ হলো না। সে নিজের মতো করেই বকবক করতে থাকলো। ডাইনি বুড়ি কোথাকার, তোকে এখানে নিয়ে আসাই ভুল হয়েছে। আল্লাহ যে কেন তোর মতো ডাইনিকে আমার বোন বানিয়ে পাঠিয়েছে? কে বলেছে তোকে এই রাতের বেলায় হুসেসিনীদের মতো হেসে উঠতে?
এখন যদি তোর হাসি শুনে সত্যি সত্যি ভূত চলে আসে? তার কথা শেষ না হতেই কেউ তার কাঁধে শীতল হাত রাখলো। এবার আর সে মাটিতে বসে থাকলো না, ধর ফড়িয়ে মাটি থেকে উঠে ফের ও বাবা গো ভূত বলে ভোঁ দৌড় দিল। তাকে দৌড়াতে দেখে শিশির এবং রিয়া ভয়ে তার পেছনে ছুটল। তার মধ্যে সাদা শাড়ি পরা অবয়বটিকে তাদের দিকে ছুটে আসতে দেখে তাদের ভয় আরো তীব্র হলো। অন্তরাত্মা শুকিয়ে গেল। রনি মুখ থুবড়ে নিচে পড়ে গেল। রিয়া আর শিশির তাকে ধরতে ধরতে অয়বটির মুখখানা স্পষ্ট হলো। রনি উঠে করুণ চোখে আনিশাকে জিজ্ঞাসা করলো, আনিশা আপু, কি দরকার ছিল এ রাত বিরাতে সাদা শাড়ি পরে অতৃপ্ত আত্মার মতো ভয় দেখানোর? ওরা জঙ্গল থেকে বেরিয়ে পাহাড়ি রাস্তায় চলে এসেছে। আনিশাদের গ্রামটা পাহাড়ি এলাকার প্রান্তে অবস্থিত। তারা পাহাড়ের গায়ে খাঁচকাটে সিঁড়ি বেয়ে ছোট্ট এক পাহাড়ের চূড়ায় উঠল। এখানে আজ রাত্রে বিলাস করবে তারা। আপাতত তাদের কোনো চিন্তা নেই। সকাল হতেই আনিশার মামা মামিও কাজিনকে পুলিশ ধরে নিয়ে যাবে, এই ব্যবস্থা তারা আগেই করে রেখেছে। কালকের মধ্যে তাদের বিয়েও সম্পন্ন হয়ে যাবে। শিশির আর আনিশা পাহাড়ের চূড়ায় বসে আছে। আনিশার ভয় হচ্ছে যদি বেকিওয়ালি নিচে পড়ে যায়। সে শিশিরের হাত চেপে ধরল। শিশির আনিশাকে জিজ্ঞাসা করলো, ওই দিনে তো মায়ের খাওয়ার পর যদি আমার হাত পা ভেঙে যেত, তাহলে আমি আপনার পথ চলার ঢাল হতাম। যদি চোখ জোড়ায় আর না দেখতে পেতাম, তাহলে আমি আপনার চোখ হতাম। নয়নের আলো হয়ে পুরো পৃথিবী আপনাকে নিয়ে ঘুরতাম। হতাম যদি ঠিকানাহীন, তাহলে আমি আপনার সুখের ঠিকানা হতাম। বুঝেছেন জুনিয়র? শিশির আবেগ আপ্লুত হলো। তার চোখের কোণে কি জলরাশি দেখা গেল? বোধ হয় হ্যাঁ। সে উচ্চ বাক্যে পৃথিবীকে জানালো, শুনছো গো পৃথিবী, আমি আমার ঠিকানা পেয়ে গেছি। তুমি সাক্ষী থেকো, আমি তাকে নিজের করে পেয়ে গেছি। আই লাভ ইউ ডিয়ার সিনিয়র। তাদের ভালোবাসা চলতে থাকুক গভীর থেকে গভীরে। আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।